আপনারা আসসালামু আলাইকুম। যদি সবকিছু ক্লিয়ার থাকে আপনারা একটু কমেন্ট করেন প্লিজ। আচ্ছা, আপনারা কমেন্ট করতে করতে আমি কিছু কথা বলে ফেলি। সেটা হলো আজকের আমাদের টপিকস আমরা জানি অ্যামেনোরিয়া, ইন্টারসেক্স, তারপরে গ্যালাক্টোরিয়া আর ব্রেস্টের উপর। হ্যাঁ, তো আমি শুরু করব আজকে ইন্টারসেক্স দিয়ে, কারণ আপনাদের অলরেডি মুলারিয়ান কনজেনিটাল অ্যানোমেলির উপর, কনজেনিটাল মালফরমেশন অফ ইউটেরাসের উপর ক্লাস হয়েছে। এখন যদি আমি ইন্টারসেক্সের ক্লাসটা ইন্টারসেক্সটা নিতে পারি আগে, তাহলে আপনাদের জন্য ইজি হবে যে আমি যখন প্রাইমারি অ্যামেনোরিয়া পড়াবো তখন এটা আপনাদের জন্য একটু ইজিয়ার হয়ে যাবে পড়ানোটা। হ্যাঁ, তো ইন্টারসেক্স আমি তাহলে শুরু করে দিচ্ছি, আশা করছি যে সব কিছু ক্লিয়ার আছে। হ্যাঁ, ইন্টারসেক্স বলতে কি বুঝি? ইন্টারসেক্সের কিন্তু আরেকটা নাম আছে, ডিএসডি। আমরা সবাই জানি এখন কিন্তু বলা হয় ডিসঅর্ডার অফ সেক্সুয়াল ডেভেলপমেন্ট, ডিএসডি। তো এখন কথা হলো যে ডিএসডি বলতে বা ইন্টারসেক্স বলতে আসলে কি বোঝায়? এটা একটা কন্ডিশন অফ, ইট ইজ এ ডিফাইন্ড অ্যাজ এ কন্ডিশন অফ ইমপারফেক্ট ডিফারেন্সিয়েশন ইনটু আইদার মানে ইমপারফেক্ট ডিফারেন্সিয়েশন হবে ইনটু আইদার মেল অর ফিমেল, মানে ইমপারফেক্ট সেক্সুয়াল ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, ডেফিনেশনটা আমি আবার বলছি। ইট ইজ এ কন্ডিশন ডিফাইন্ড অ্যাজ imperfect sexual differentiation into male or female. তো দেন এখন হলো আমাদের ইনসিডেন্স কত হতে পারে? এটা 1000-এ 2জন আমরা পেতে পারি যে যার ডিএসডি থাকতে পারে। এখন ডিএসডি জানার আগে যে জিনিসটা জানতে হবে, আপনারা অলরেডি বোর্ড দেখে ফেলেছেন যে এই যে জিনিসটা আমাদেরকে জানতে হবে, এটা হলো স্পার্ম, দ্যাট ইজ ইট ইজ ওভাম। ওকে, এক্স ওয়াই অ্যান্ড দিস ইজ এক্স একটা। তো এখন কথা হলো যখন ফার্টিলাইজেশন হবে হতে পারে এক্স এক্স, হতে পারে এক্স ওয়াই। ঠিক আছে, এবং এই ডিফারেন্সিয়েশনটা এটা কিন্তু হবেই হলো 6 উইকসে। 6 উইকসে আপনারা এটা জেফ কর্ডে দেখবেন, এটা একটা জেফ কর্ডের ছক আমি যেটা এঁকেছি। এখানে দুইটা ছকের কম্বিনেশন আছে। জেফ কর্ডের দুটো ছক থেকে আমি একসাথে লিখে দিয়েছি। হ্যাঁ, তো আপনারা একটু জেফ কর্ডটা কিন্তু একটু দেখতে হবে, সব দেখার প্রয়োজন নাই। আমি যে জিনিসগুলো টাচ করছি সেই জিনিসগুলো আমি যখন যেগুলো বলবো যে জেফ কর্ড দেখতে হবে সেটুকু দেখলেই হবে। ইন্টারসেক্স এত বেশি বই জেফ কর্ডে আছে, এত বেশি পড়ার প্রয়োজন নাই। ঠিক আছে, তো আমরা তাহলে কি বললাম যে এক্স এক্স হলো, এক্স ওয়াই হলো কততে? 6 উইকে এই ডিফারেন্সিয়েশনটা হয়ে গেল। এখন যার এক্স এক্স যে ফিমেল, তার কি হচ্ছে? গোনাডাল কর্টেক্স। আমরা জানি একটা গোনাডে কর্টেক্স থাকে পেরিফেরালি, মেডুলা থাকে হলো ভিতরে একটা গোনাডে। হ্যাঁ, কর্টেক্স অ্যান্ড মেডুলা। তো এখন কর্টিক্যাল যখন পলিফারেশন হবে তখন ওভারি চলে আসবে। ঠিক আছে, যখন ওভারি থাকবে তার কোনো মুলারিয়ান ইনহিবিটরি হরমোন থাকবে না, কারণ মুলারিয়ান ইনহিবিটরি হরমোন বা এএমএইচ যেটা, এটা কিন্তু আসেই হলো সার্টোলি সেল থেকে। তো আমাদের ওভারিতে কিন্তু কোনো সার্টোলি সেল নাই। সো কি হচ্ছে? কোনো মুলারিয়ান ইনহিবিটরি হরমোন থাকছে না, ফলে মুলারিয়ান সিস্টেম সেটা ডেভেলপ করছে, যেটা হচ্ছে 9 থেকে 12 সপ্তাহে। এবং এই ডেভেলপমেন্টটা কিসের ডেভেলপমেন্ট হচ্ছে? মুলারিয়ান ডাক্টের ডেভেলপমেন্ট হচ্ছে। মুলারিয়ান ডাক্ট থেকে কি আসে? মুলারিয়ান ডাক্ট থেকে আসে আমাদের ফেলোপিয়ান টিউব, মুলারিয়ান ডাক্ট থেকে আসে আমাদের ইউটেরাস এন্ড আপার 2/3 অফ দ্য ভ্যাজাইনা, এন্ড বাকি যে 1/3 অফ দ্য ভ্যাজাইনা ওটা কিন্তু ইউরোজেনিটাল সাইনাস থেকে আসে। আপনাদের তো এই টপিকস পড়ানো হয়ে গেছে, সো আমি এত ডিটেলস ওইটা নিয়ে বলছি না। মুলারিয়ানের ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের অলরেডি ওই ক্লাসটা ডান। ঠিক আছে, তো দেন এটা হলো মুলারিয়ান সিস্টেমের ব্যাপার। এখন আমি চলে যাচ্ছি যে এক্স ওয়াই এর ক্ষেত্রে। এক্স ওয়াই যাদের থাকবে তাদের ওয়াই ক্রোমোজোমের শর্ট আর্মে SR-Y জিন থাকবে, SR-Y জিনটা, এবং আর কি থাকে? SOX9 থাকে। এই দুটো হলো এক্স ওয়াই এর জন্য থাকছে। এবং এদের কি হবে? গোনাডাল মেডুলা পলিফারেশন হবে। আলটিমেটলি এ থেকে কি হবে? টেস্টিস ফর্মেশন হবে। টেস্টিস থেকে দুইটা সেল থাকে টেস্টিসে, একটা হলো সার্টোলি সেল, একটা হলো ল্যাডিক সেল। এখন আসেন সার্টোলি সেল থেকে কি আসে? AMH, অ্যান্টি মুলারিয়ান হরমোন অথবা মুলারিয়ান ইনহিবিটরি হরমোন, আমরা যাই বলি না কেন। এর ফলে কি হচ্ছে? তার মুলারিয়ান ডাক্তার ডেভেলপ করছে না। ওকে, যখনই মুলারিয়ান ডাক্তার ডেভেলপ করলো না তখনই কিন্তু আর একটা জিনিস ওইদিকে শুরু হবে। কি সেটা? ফিউশন। দুইটা জিনিস হবে তখন, যখন মুলারিয়ান ডাক্তার ডেভেলপ করবে না তখন জাস্ট দুইটা জিনিস হবে। নাম্বার 1 অফ ল্যাবিওস্ক্রোটাল ফোল্ড, ফিউশন অফ ল্যাবিওস্ক্রোটাল ফোল্ড যেটা স্ক্রোটাম ফর্মেশন করবে। নাম্বার 2 গ্রোথ অফ দ্য জেনিটাল টিউবারকল যেটা পেনিস ফর্মেশন করবে।
ঠিক আছে, আমি আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, স্ক্রোটাম ফর্মেশন হবে পেনিস ফর্মেশন। পেনিসটা আসছে কোথা থেকে? জেনিটাল টিউবারকলের গ্রোথ থেকে, আর স্ক্রোটামটা আসছে কোথা থেকে? ফিউশন অফ দ্য ল্যাবিও স্ক্রোটাল ফোল্ড থেকে। দেন আমি চলে যাচ্ছি ল্যাডিক সেলের দিকে। তো ল্যাডিক সেল যখন থাকবে তখন কি হবে? ল্যাডিক সেল থেকে টেস্টোস্টেরন আসবে। এই টেস্টোস্টেরনটা কি হবে? এই টেস্টোস্টেরনের কাজ করতে হলে ওকে কিন্তু অ্যাক্টিভ ফর্মে যেতে হয়, কারণ টেস্টোস্টেরন ইজ নট অ্যাক্টিভ ফর্ম। তো অ্যাক্টিভ ফর্মে যাওয়ার জন্য কি লাগে আমরা সবাই জানি? 5 আলফা রিডাকটেজ। 5 আলফা রিডাকটেজ এনজাইমটা কি করবে? ওকে ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন বা ডাইহাইড্রো টেস্টোস্টেরনে যখন কনভার্ট করবে তখন ও অ্যান্ড্রোজেন, এই ডাইহাইড্রো টেস্টোস্টেরন অ্যান্ড্রোজেন রিসেপ্টরের উপর কাজ করবে। করার কারণে এক্সটার্নাল মেল ফিচারগুলো চলে আসবে। মেল ফেনোটাইপ যাকে আমরা বলি, হ্যাঁ ফেনোটাইপ যেটাকে আমরা বলি, এক্সটার্নাল মেল ফিচারগুলো চলে আসবে। এটা 9 থেকে 16 সপ্তাহ মধ্যে চলে আসা শুরু হয়। ঠিক আছে, এটা হলো মেইন বেসিক। এখান থেকে এখন আমরা যখন ডিএসডি গুলো পড়বো এখান থেকে একটু একটু করে 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 ভ্যারিয়েশন করে করে আমরা পড়বো। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি যে আমাদের কিছু জিনিস একটু জানা দরকার, যে একটা বাচ্চার বা একজনের একটা নর্মাল সেক্সটা কিসের কি কি দ্বারা ডিটারমাইন্ড হয়। ঠিক আছে, 1 নম্বর হলো ক্রোমোজোম। তার ক্রোমোজোম যেটা ক্রোমোজোম বা জেনেটিক সেক্স, এটা দিয়ে ডিটারমাইন্ড হয়। নাম্বার 1 ইজ ক্রোমোজোম। আমরা তো ক্রোমোজোম দিয়েই তো XY দিয়ে আমরা বুঝতে পারি। নাম্বার 2 ইজ গোনাডাল সেক্স। তার গোনাডটা কি? তার গোনাড কি মেল গোনাড অর ফিমেল গোনাড? ঠিক আছে, হরমোনাল সেক্স, দ্যাট মিন্স তার হরমোনটা কি আছে, দ্যাট মিন্স তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, মেয়েদের এক রকমের ছেলেদের আর এক রকমের। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু ডিটারমাইন্ড হয়। আনাদার ইজ 1 2 3 নাম্বার 4 ইজ এক্সটার্নাল অ্যানাটমিক্যাল সেক্স। এক্সটার্নালি তার কি কি অ্যানাটমিক্যাল চেঞ্জ হচ্ছে, এক্সটার্নাল কিছু চেঞ্জ থাকে তাই না, সেই জিনিসগুলোর উপর সেই জিনিসগুলো ইন্টারনাল অ্যানাটমিক্যাল সেক্স। ঠিক আছে, দেন সেক্স অফ রেয়ারিং অ্যান্ড জেন্ডার রোল, অথবা আরেকটা হলো জেন্ডার রোল। এখন সেক্স অফ রেয়ারিংটা কি? ইন্টারনাল অ্যানাটমিক্যাল সেক্সটা কি? কারো ইউটেরাস আছে, কারো ইউটেরাস নাই, তাই না, ইন্টারনাল অ্যানাটমিক্যাল সেক্স। অ্যানাদার ইজ সেক্স অফ রেয়ারিং, সে কিভাবে তাকে গ্রোন আপ করা হচ্ছে, গ্রোন আপ হচ্ছে কিভাবে। তাহলে আমি কি কি বললাম? ক্রোমোজোমাল সেক্স, আমাদের সেক্স নর্মালি ডিটারমাইন্ড হয় ক্রোমোজোমাল সেক্স, গোনাডাল সেক্স, হরমোনাল সেক্স, এক্সটার্নাল অ্যানাটমিক্যাল সেক্স, ইন্টারনাল অ্যানাটমিক্যাল সেক্স, সেক্স অফ রেয়ারিং অ্যান্ড জেন্ডার রোল। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এখন আমি চলে যাব কিছু প্রপোজড কিছু টার্মিনোলজি আছে, যে টার্মিনোলজিগুলো আমাদের একটু জানা প্রয়োজন। প্রপোজ টার্মিনোলজি, ঠিক আছে, প্রপোজ টার্মিনোলজিগুলো আমি একটু বলবো আপনাদেরকে, যে এখন কিছু টার্মিনোলজি কিন্তু চেঞ্জ হয়েছে তাই না, সেই চেঞ্জগুলো একটু আমি বলে দিচ্ছি। এইটা হলো প্রিভিয়াসলি কি বলা হতো, এখন কি বলা হয়। প্রিভিয়াস এবং এখন কি বলা হয়। 1 নাম্বার হলো ইন্টারসেক্স, এটাকে এখন বলা হয় ডিসঅর্ডার অফ সেক্স। ডিসঅর্ডার অফ সেক্স, আমি কিন্তু পুরোটা লিখলাম না, হ্যাঁ, নাম্বার 1। নাম্বার 2 ইজ মেল সিডো হার্মাফ্রোডাইট, বানানটা আমি লিখতে চাচ্ছি না, সিউডো হার্মাফ্রোডাইট, বানানটা আপনারা একটু দেখে নিন, HER ফ্রোডাইট। হ্যাঁ, ঠিক আছে, এর মধ্যে কি থাকছে? এর মধ্যে থাকছে হলো XY যে মেলটা, এটার মধ্যে XY মেলের এটা হতে পারে আন্ডার ভিরিলাইজেশন, আন্ডার মাস্কুলারাইজেশন, মানে 2 ধরনের চেঞ্জই তো তাদের থাকতে পারে, ভিরিলাইজেশন, মাস্কুলারাইজেশন থাকতে পারে, আবার কমও থাকতে পারে তাই না, বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। এটাকে এখন কি বলা হচ্ছে, এই যে এই জিনিসটাকে এখন বলা হচ্ছে হলো 46XYDSD। ঠিক আছে, নাম্বার 2 ছিল এটা।
নাম্বার 3 হলো ফিমেল সিউডো হার্মাফ্রোডাইট, ঠিক আছে। আমি ইন্টারসেক্স বললাম, মেল সিউডো হার্মাফ্রোডাইট বললাম, তার মধ্যে মেল মানে তো এক্স ওয়াই হতে পারে তার ভিরিলাইজেশন মাস্কুলারাইজেশনটা বেশি, হতে পারে তার ভিরিলাইজেশন মাস্কুলারাইজেশনটা কম, তাই না? দুটোই কিন্তু হতে পারে। তাহলে বেশি কোথায় থাকতে পারে, কম কোথায় থাকতে পারে, এগুলো তো আমরা আস্তে আস্তে পড়বো একটা একটা করে। এখন আসেন যে ফিমেল সিউডো হার্মাফ্রোডাইট, ঠিক আছে, হার্মাফ্রোডাইট সরি সিউডো হার্মাফ্রোডাইট, এর মধ্যে কি আসবে, ওভার ভিরিলাইজেশনও হতে পারে ফিমেলে, এক্স এক্স এ ওভার ভিরিলাইজেশনও হতে, আচ্ছা এক্স এক্স এ কি হতে পারে, দুটো জিনিস হতে পারে, তার ওভার ভিরিলাইজেশন হতে পারে, তার ওভার মাস্কুলারাইজেশন হতে পারে। মানে ওর যে দুটো জিনিস থাকা দরকার ছিল, ঠিক আছে, যে এক্স ওয়াই কিন্তু ভিরিলিজম মাস্কুলিনিজম এটা দরকার, ওর এটা কমে গেল, ওর হয়তো এই দুটো বেড়ে গেল, ঠিক আছে, এটাই হলো মেইন কথা। একে কি বলা হচ্ছে, 46XX DSD, ঠিক আছে। এখন হলো 3 নাম্বার ট্রু হার্মাফ্রোডাইট, ঠিক আছে। এতক্ষণ ছিল সিউডো, এখন হলো ট্রু হার্মাফ্রোডাইট, একে বলা হয় ওভোটেস্টিকুলার ডিএসডি। ঠিক আছে। আচ্ছা 4 নাম্বার হলো XX মেল or XX সেক্স রিভার্সাল, এটাকে বলা হয় এখন 46XX টেস্টিকুলার ডিএসডি। এখন হলো 5XX সেক্স রিভার্সাল, সেটাকে বলা হয় 46XY কমপ্লিট গোনাডাল ডিসজেনেসিস। তাহলে আমি কি কি বললাম, 1 নাম্বার বললাম ইন্টারসেক্স, এটাকে বলা হচ্ছে ডিসঅর্ডার অফ সেক্স। নাম্বার 2 ইজ মেল সিউডো হার্মাফ্রোডাইট, এটাকে বলা হচ্ছে, এটা তো হতে পারে যেটাই কমে গেছে, তার মাস্কুলিনিজম তার ভিরিলিজম দুটোই কমে গেছে, এটাকে বলা হচ্ছে 46XY ডিএসডি। এখন আসেন ফিমেল সিউডো হার্মাফ্রোডাইট, এখানে হতে পারে তার ওভার ভিরিলিজম হচ্ছে, ওভার মাস্কুলিনিজম হচ্ছে, এটাকে বলা হয় 46XX ডিএসডি। এখন আসেন ট্রু হার্মাফ্রোডাইট ওভোটেস্টিকুলার ডিএসডি। দেন হলো XX মেল হতে পারে অথবা XX সেক্স রিভার্সাল হতে পারে, দুটোই, একে বলা হচ্ছে 46XX টেস্টিকুলার ডিএসডি, ঠিক আছে। মানে এই দুটো যখন থাকবে, XX সেক্স রিভার্সালকে কি বলা হচ্ছে, মানে XX টা রিভার্সাল হয়ে গেছে, তার মানে কি হয়ে গেছে 46XY হয়ে গেছে, এবং তার কমপ্লিট যে গোনারটা, তার গোনারটা কিন্তু ডিসজেনেসিস হয়ে গেছে, হ্যাঁ, এবং এই কারণে তার সেক্স রিভার্সাল হয়ে XX এর জায়গায় XY হয়ে গেছে, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে। এখন আমি চলে যাব টপিকসটাতে। তো আমরা কিন্তু টপিকসটাকে সহজভাবে যেভাবে মনে রাখি, সেটা আমরা কি কিভাবে মনে রাখি আমি একটু বলে দেই, তাক লিখবো না, আমি একটু বলে দিই মুখে। 1 নাম্বার হলো আমরা কিন্তু মোটামুটি 4টা ভাগে ভাগ করে, এই এত তো আমাদের পড়তে হয় না, আমরা 4টা ভাগে ভাগ করে পড়ি। একটা হলো কি, আমি যেটা বললাম মেল সিউডো হার্মাফ্রোডাইটস, এই যে ফ্রুডাইটস মেল, যেটা এর মধ্যে কি কি পড়ছে, এর মধ্যে কিন্তু আসছে কি মেল, যেটা সেটার মধ্যে আসছে হলো সেটাকে কি বলছে, সেটাকে বলো মেল সিউডো হার্মাফ্রোডাইটস, মানেই হলো মেল গোনাড থাকবে উইথ ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া। মেল গোনা তার মানে কি, তার মানে হলো সে মেল, ঠিক আছে, তার গোনাডটা মেল কিন্তু এক্সটার্নাল ফিচার তার ফিমেল, ঠিক আছে। তাহলে ওর কি হচ্ছে, যে হলো মেল সিউডো হার্মাফ্রোডাইটস, যে তার কি হচ্ছে, তাহলে তার হচ্ছে হলো এক্সটার্নাল তার ফিমেল, ইন্টারনালি তার মেল থাকছে, ঠিক আছে। তার বাইরের দিকটা কি থাকছে ফিমেল, এবং ভিতরের দিকে থাকছে মেল। তো এটা কার, এটার মধ্যে কি আসবে তাহলে,
এআইএস আসবে, ঠিক আছে, এর মধ্যে আসতেছে এআইএস, ঠিক আছে, বা টেস্টিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম যেটা সেটা। এখন আসেন ফিমেল সিউডো হার্মাফ্রোডাইটস, এটার মধ্যে কি থাকবে তাহলে? ঠিক তার উল্টা, এর এক্সটার্নাল হবে মেল আর ইন্টারনাল হবে ফিমেল। এর মধ্যে তাহলে কি আসবে? কনজেনিটাল অ্যাডেনাল হাইপারপ্লাসিয়া আসবে। এছাড়াও কিন্তু আরো কিছু জিনিস আসতে পারে, যেমন কেউ যদি এক্সোজেনাসলি কোনো অ্যান্ড্রোজেন নেয় তারও কিন্তু এক্সটার্নালটা মেল আসবে, তাই না? কারো যদি অ্যান্ড্রোজেন প্রডিউসিং টিউমারও থাকে তারও কিন্তু এক্সটার্নালটা আসবে। বাট আমাদের তো ওটা জানার দরকার নাই, আমরা আপাতত কনজেনিটাল অ্যাডেনাল হাইপারপ্লাসিয়াটা জানি। সাথে যদি আপনাকে আরো কোশ্চেন করা হয় ফিমেল সিউডো হার্মাফ্রোডাইটিস আর কি কারণে হতে পারে, সেখানে আপনি বলবেন যে এক্সটার্নাল অ্যান্ড্রোজেন, কোনো কারণে যদি এক্সটার্নাল কোনো একটা সোর্স থাকে এক্সটার্নাল অ্যান্ড্রোজেনের, হ্যাঁ সেটা হতে পারে আপনার টিউমার, হতে পারে আপনি কোনো একটা অ্যান্ড্রোজেন আপনাকে ডানা জল বা কিছু আপনাকে দেয়া হয়েছে, ঠিক আছে। এরপর আসেন ট্রু, একটা আছে ট্রু হার্মাফ্রোডিজম, সেটা তো আমরা জানি যাদের ওভো টেস্টিস থাকবে, তাই না, এবং অ্যাম্বিগুইটি থাকবে, যাদের তাদের টেস্টিসও থাকবে ওভামও থাকবে এবং অ্যাম্বিগুইটি থাকবে। আরেকটা কি 4 নম্বরে আমরা জানি গোনাডাল ডিসজেনেসিস, হ্যাঁ গোনাডাল ডিসজেনেসিস। এই গোনাডাল ডিসজেনেসিসের মধ্যে কে আসবে? গোনাডাল ডিসজেনেসিসের মধ্যে কিন্তু আসবে হলো 1 নম্বরে আসবে কে? 1 নম্বরে আসবে হলো টার্নার্স, এবং এখানে কিন্তু সোয়ার্স তো আসে, কারণ সোয়ার্সও কিন্তু পিওর গোনাডাল ডিসজেনেসিস, হ্যাঁ পিওর গোনাডাল ডিসজেনেসিসের মধ্যে কিন্তু সোয়ার্স সিনড্রোম আসবে। তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় কিন্তু এগুলোই, হ্যাঁ, আর সাথে আমরা পড়বো ক্লাইনফিল্টার সিনড্রোম, ঠিক আছে। আমাদের আলোচনার বিষয়গুলো কিন্তু এগুলোই। ইন্টারসেক্সের মধ্যে আমরা মেলটা পড়বো, ফিমেল সিউডো হার্মাফ্রোডিজম ট্রুটা একটু আমরা জানবো, আর এই জিনিসগুলো আমরা জানবো। আজকে টপিকস আমাদের এটা। এখন আমি শুরুই করব কনজেনিটাল অ্যাডেনাল হাইপারপ্লাসিয়াটা দিয়ে, ঠিক আছে। আমি একদম সিরিয়ালি যাওয়ার চেষ্টা করছি। কনজেনিটাল অ্যাডেনাল হাইপারপ্লাসিয়া, তো কনজেনিটাল অ্যাডেনাল হাইপারপ্লাসিয়া সম্পর্কে জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা কি? সেটা হলো একটা ছক আমাদের জানতে হবে এবং ওটা আমাদেরকে মুখস্থ পারতে হবে, কারণ ওটা যদি আমরা না পারি তাহলে কিন্তু আমরা পরীক্ষায় পারবো না। তাহলে আমরা কি জানি? হাইপোথ্যালামাস থেকে কি আসবে? কর্টিকোট্রফিক রিলিজিং হরমোন আসবে। পিটুইটারি থেকে আসবে কি? অ্যাডেনোকর্টিকোট্রফিক হরমোন আসবে। এই অ্যাডেনোকর্টিকোট্রফিক হরমোন অ্যাডেনাল গ্ল্যান্ডের উপর কাজ করবে। কার উপর কাজ করবে? অ্যাডেনাল গ্ল্যান্ডের উপর কাজ করবে। করার পরে কি হবে? অ্যাডেনাল গ্ল্যান্ড, এখানে গ্ল্যান্ডটা এজি লিখি না থাক, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপর কাজ করবে। এই চারটা আপনারা মুখস্থ রাখবেন, হ্যাঁ। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপর কাজ করবে, করে কি কি করবে আমি সেটা একটু করে বলে দিই। আমি নামগুলো আগে বলি। প্রেগনিনোলন, প্রেগনিনোলন থেকে হবে প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন থেকে হবে হাইড্রোক্সি প্রোজেস্টেরন, সেখান থেকে হবে ডিঅক্সি কর্টিকয়েড, সেখান থেকে হবে কর্টিকয়েড, সেখান থেকে হবে অ্যালডোস্টেরন। এই হলো ছকটা। এখন আসেন কোন হরমোন কোথায় লাগবে, মানে কোন এনজাইম কোথায় লাগবে, কারণ এনজাইম ছাড়া তো আমরা এনজাইম ছাড়া তো আমরা জিনিসটাকে ব্যাখ্যা দিতে পারবো না। তাহলে প্রথমেই থাকছে 3 বিটা হাইড্রোক্সি ডিহাইড্রোজিনেস, এখানে থাকছে কি 3 বিটা হাইড্রোক্সি ডিহাইড্রোজিনেস। আমি আর ডিটেলস লিখলাম না। আচ্ছা, এখানে লাগছে এই এনজাইম। এরপরে কি যাচ্ছে? 17 হাইড্রোক্সিলেস, এরপরে কোনটা লাগছে? 21 হাইড্রোক্সিলেস। তারপরে যাচ্ছে কোনটা? 11 বিটা হাইড্রোক্সিলেস। এরপরে যাচ্ছে হলো 18 হাইড্রোক্সিলেস।
এই জিনিসটা আমাদের জানতে হবে, কারণ আমরা কি জানি আমাদের কনজেনিটাল অ্যাডেনাল হাইপারপ্লাসিয়া কেন হয়? তিনটা এনজাইমের ডেফিসিয়েন্সির জন্য। নাম্বার 1 সবচেয়ে কমন কোনটা? 21 হাইড্রোক্সিলেজ, ঠিক আছে, 21 হাইড্রোক্সিলেজ। নাম্বার 2 ইজ 11 বিটা হাইড্রোক্সিলেজ। নাম্বার 3 বিটা হাইড্রোক্সি ডিহাইড্রোজিনেজ। এই তিনটা এনজাইমের ডিফিসিয়েন্সির কারণে আমাদের কি হচ্ছে? ফিমেল সিডো হার্মাফ্রোডিজম হচ্ছে, ঠিক আছে, যেটাতে কি হচ্ছে আমাদের ফিমেল ফিচার ভিতরে থাকলেও আমাদের ভিতরে ইউটেরাস থাকবে, সব থাকবে, তারপর এক্সটার্নালি আমাদের মেল ফিচারগুলো থাকবে। আমাদের কি মেল ফিচারগুলো থাকবে? সেটা হলো আমাদের ভিরিলিজমের সাইনগুলো থাকবে। ভিরিলিজমের সাইনের মধ্যে ভিরিলিজমের কি কি সাইন থাকবে আমাদের মধ্যে? ভিরিলিজম আমি ডিটেলস পরে বলছি, আমি ভিরিলিজমের সাইনগুলো একটু আপনাদেরকে বলে দেই। ভিরিলিজমের কিন্তু কয়েকটা সাইন আছে যেগুলো আমাদেরকে মুখস্থ পারতে হবে, হ্যাঁ। সেই সাইনগুলো কি কি আপনারা মনে রাখবেন, 6টা সাইন, হ্যাঁ। ডিপেন্ডিং অফ দ্য ভয়েস ইজ নাম্বার 1, নাম্বার 2 ইজ টেম্পোরাল বেল্ডিং, নাম্বার 3 অ্যামেনোরিয়া, নাম্বার 4 ইনক্রিজ মাসেল মাস, নাম্বার 5 এনলার্জমেন্ট অফ দ্য ক্লাইটোরিস অর ক্লাইটোরোমেগালি, আর নাম্বার 6 ইজ ব্রেস্ট অ্যাট্রফি। এই 6টা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এগুলো হলো ভিরিলিজমের সাইন। এই ভিরিলিজমের সাইনগুলো আমরা তখন পাবো। তো এখন কথা হলো যে কেন আমাদের এটা হচ্ছে, এই যখন এই জিনিসগুলো কেন হচ্ছে? কারণ একটাই, তার অ্যান্ড্রোজেনটা বেড়ে যাচ্ছে, তাই না? তো এখন কথা হলো যে এই ডেফিসিয়েন্সি গুলোতে কি কি রকম জিনিস হয়ে থাকে, এই জিনিসটা আমি একটু বলে দিচ্ছি যে এখানে কিন্তু 3 রকম প্রেজেন্টেশন নিয়ে প্রেজেন্ট করে, হ্যাঁ। দাঁড়ান 1 মিনিট, তো জিনিস হয়ে গেছে এখানে। এখন আসেন কনজেনিটাল অ্যাডেনাল হাইপারপ্লাসিয়াতে যে প্রেজেন্টেশনগুলো হয়, এই প্রেজেন্টেশনগুলোর কারণগুলো কি কি? এই হরমোনাল এই এনজাইমের ডেফিসিয়েন্সির কারণে কিন্তু প্রেজেন্টেশনগুলো চেঞ্জ হচ্ছে। যেমন আমরা কি জানি, অ্যাট বার্থে, ঠিক আছে, অ্যাট বার্থে আমরা যে পেশেন্টগুলো পাই অনেক সময় তারা কি নিয়ে আসে? একদম ফিচার অফ শক নিয়ে প্রেজেন্ট করে, ঠিক আছে, ওদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, হ্যাঁ, এটা কিন্তু মোস্ট কমনলি থাকে। ওকে, এখন কথা হলো ওটা কেন হচ্ছে। এখন আমরা একটু দেখি, আমরা যদি দেখি যে কারো 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে, 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি হওয়া মানেই হলো আমাদের কি হচ্ছে, এখান থেকে জিনিসটা কাট অফ হয়ে গেল, এই জিনিসটা কিন্তু এখান থেকে কাট অফ হয়ে গেল। তার মানে কি, হাইড্রোক্সি প্রোজেস্টেরনটা এরপর আস্তে আস্তে বাড়তে থাকবে। সবচেয়ে কমন কজ হলো 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি। এতে কি হচ্ছে, আমাদের এই অংশটা কাট অফ হয়ে যাচ্ছে, এই অংশটা আর হচ্ছে না। এর ফলে কোনো কর্টিসল আসছে না। কর্টিসল না আসার কারণে আলটিমেটলি কি হচ্ছে, কর্টিসল না আসলে ডিঅক্সি কর্টিসল আসছে না, কর্টিসল আসবে না, তারপরে অ্যালডোস্টেরন আসবে না। তো আপনার ফ্লুইড, আপনার কি ফ্লুইড যেটুকু দরকার রিটেনশন হওয়ার, ইলেকট্রোলাইট যেটা দরকার, আপনার সোডিয়াম দরকার, আপনার পটাশিয়াম দরকার, ধরেন আপনার সোডিয়াম দরকার, পটাশিয়াম বের করা দরকার, যে জিনিসগুলো আপনার প্রয়োজন সেই চেঞ্জগুলো কিন্তু হবে না। আলটিমেটলি যখন এটা ডেফিসিয়েন্সি হবে তখন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে। কি কি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে? হাইপোনাট্রিমিয়া, হাইপারক্যালিমিয়া, হাইপোক্লোরেমিয়া, পেশেন্টের হাইপোটেনশন হবে, ঠিক আছে। আমি আবার বলছি, সোডিয়াম কমবে, ক্লোরাইড কমবে, সোডিয়াম ক্লোরাইড সবসময় একসাথে থাকে, পটাশিয়াম বাড়বে এবং হাইপোটেনশন হবে। তাহলে আমি কি বললাম, যখনই আপনার 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি হয়, ঠিক আছে, তখন আলটিমেটলি যখন এটা বার্থে হয়, ঠিক আছে, বার্থে যখন আমরা পাই তখন কিন্তু একদম বাচ্চা ফিচার অফ শক নিয়ে প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। এতে কি বেড়ে যাচ্ছে, এতে কিন্তু আমাদের প্রোজেস্টেরনটা বেড়ে যাচ্ছে। এবং আমরা যখন টেস্ট করাই, আমরা কোন টেস্টটা করাই, আমরা 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরনের টেস্টটা কিন্তু করাই। এই জিনিসটা কেন বেড়ে যাচ্ছে, কারণ হলো ও এই পর্যন্ত তৈরি হয়ে থেমে যাচ্ছে, আবার এই পর্যন্ত তৈরি হয়ে থেমে যাচ্ছে। হাইড্রোক্সি প্রোজেস্টেরন কিন্তু ডিঅক্সি কর্টিকোস্টেরয়েডে কনভার্ট হতে পারছে না। আচ্ছা গেল। এখন যদি কারো এটা ডেফিসিয়েন্সি না হয়ে, যদিও এটা খুব কমন না, মানে সবচেয়ে কমন হলো 11 বিটা হাইড্রোক্সিলেজ যদি আপনার ডেফিসিয়েন্সি হয়, তাহলে কিন্তু ডিঅক্সিকর্টিকয়েড ফর্মেশন হওয়ার পরে বাকি অংশ আর ফর্মেশন হবে না, ডিঅক্সিকর্টিকয়েড পর্যন্ত থাকবে। এতে কি হতে পারে, এতে কিন্তু তার কিছু ফ্লুইড রিটেনশন হওয়া শুরু করবে, এবং এই অংশটা না হলেও কিন্তু এখানে কিন্তু কর্টিসল আছে, কিছু ফ্লুইড কিন্তু রিটেনশন হবে। এবং এখানে হচ্ছে কি ভ্যারাইটির, হাইপারটেনসিভ ভ্যারাইটির
হাইপারটেনসিভ ভ্যারাইটি হচ্ছে, হাইপারটেনসিভ ভ্যারাইটি আপনার কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া হচ্ছে। যখন 21 হাইড্রোক্সিলেট ডেফিসিয়েন্সি হয় তখন হাইপোটেনসিভ ভ্যারাইটি হচ্ছে। ওর ডেফিসিয়েন্সির কারণে কি হচ্ছে? হাইপোটেনসিভ ভ্যারাইটি হচ্ছে। এখন কারো যদি 3 বিটা হাইড্রোক্সিলেস হাইড্রোক্সি ডিহাইড্রোজিনেসের ডেফিসিয়েন্সি হয়, এই বাচ্চা এটা হবে একদম রেয়ার কেস, এবং এই বাচ্চা আসলে আলটিমেটলি বাঁচবে না, কারণ হলো তো প্রজেস্টেরনই থাকছে না, সো একদম সব কাট অফ হয়ে যাচ্ছে, এই বাচ্চা কিন্তু ইউজুয়ালি বাঁচে না। হ্যাঁ, তো আমাদের মনে রাখতে হবে 21 হাইড্রোক্সিলেস ডেফিসিয়েন্সির কারণে হবে হাইপোটেনসিভ ভ্যারাইটি, অ্যাজ হাইড্রোক্সি প্রজেস্টেরন নট কনভার্টেড ইনটু কর্টিসল, ডিঅক্সিকর্টিসল, no deoxycortisol, no cortisol, and no aldosterone. And after that, if 11 beta hydroxylase deficiency, no conversion of deoxycorticoid to corticoid, so this is retention, mane increase the deoxycorticoid, which causes retention and causes hypertensive variety of কি বলবো congenital adrenal hyperplasia। তাহলে আমরা কি কি জানলাম? congenital adrenal hyperplasia কিন্তু কি কি ভ্যারাইটির হতে পারে? এটা হাইপোটেনসিভ হতে পারে, হাইপারটেনসিভও হতে পারে। এখন আসেন এর বাড়তে তাহলে প্রেজেন্টেশন গুলো কি থাকতে পারে? শকের প্রেজেন্টেশন থাকতে পারে। আর কি কি ফিচার আমরা ইউজুয়ালি পেয়ে থাকি? আমরা জানি অ্যান্ড্রোজেন বেশি থাকার কারণে কি কি হতে পারে? ল্যাবিয়াল ফিউশন হতে পারে, ক্লাইটোরোমেগালি হতে পারে, পিনাইল ইউরেথ্রা থাকতে পারে, হাইপোস্পিডিয়াস, ইপিস্পিডিয়াস থাকতে পারে অ্যাটলিস্ট। তাহলে কি হচ্ছে? এটা অ্যাম্বিগাস জেনিটালিয়া নিয়ে আসে। অ্যাম্বিগাস জেনিটালিয়ার ফিচারগুলোর মধ্যে কি কি আছে? ক্লাইটোরোমেগালি, ল্যাবিয়াল ফিউশন, পিনাইল ইউরেথ্রা এন্ড হাইপোস্পিডিয়াস এন্ড ইপিস্পিডিয়াস। দেন আমি চলে যাচ্ছি পিউবার্টিতে এদের প্রেজেন্টেশন কি হয়। যদি পেশেন্টটা আপনার এই বাচ্চাটাই প্রেজেন্ট করে পিউবার্টিতে, এটা তো কনজেনিটাল একটা জিনিস, বাট প্রেজেন্টেশন যদি পিউবার্টিতে হয় তখন কি হবে? আর্লি পিউবিক হেয়ার ডেভেলপ করবে। হ্যাঁ, আর্লি পিউবিক হেয়ার ডেভেলপ করবে, র্যাপিড গ্রোথ অ্যাট চাইল্ডহুড, বাচ্চাটা চাইল্ডহুডেই গ্রোথটা বেশি হয়ে যাবে, বাট গ্রোথ বেশি হওয়ার পরও কিন্তু ওরা বেশি একটা হাইট বা টলার হবে না, বিকজ অফ ওদের আর্লি ইপিফাইজিয়াল ক্লোজার হয়ে যায়। ফর দিস ওদের স্ট্রেচারটা কেমন হবে? শর্ট স্ট্রেচার হবে, এবং ওদের কি থাকবে? এক্সেসিভ ভিরিলিজমের ফিচার থাকবে, এক্সেসিভ ফেশিয়াল হেয়ার থাকবে, ফিমেল হারকিউলিসের মতো বা ইনফ্যান্ট হারকুলিসের মতো হয়ে যাবে, ওদের কিন্তু বেস্ট অ্যাট্রোফিও থাকবে। আচ্ছা, লেট অনসেট যেগুলো হয় ইউজুয়ালি এগুলোতে কিন্তু আমরা কি জানি? কোনো জেনিটাল চেঞ্জগুলো যেমন ল্যাবিয়াল ফিউশন, ক্লাইটোরোমেগালি, এগুলো কিন্তু পিউবার্টিতে যাদের অনসেট হবে বা লেট অনসেট যাদের হবে, হ্যাঁ, যারা পিউবার্টিতে অনেক সময় আমাদের পিউবার্টিতে আমরা তো জানি অ্যামেনোরিয়ার একটা কজের মধ্যে এটা পড়বে, যারা অ্যামেনোরিয়া নিয়ে আসবে এই পেশেন্টগুলো কিন্তু এর জন্য আসবেন। এই পেশেন্টগুলোর কিন্তু আপনার ল্যাবিয়াল ফিউশন, ক্লাইটোরোমেগালি ইউজুয়ালি থাকে না কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়াতে। ওরা আসবে ভিরিলিজম নিয়ে, হতে পারে পেশেন্টের স্ট্রেচারটা শর্ট হতে পারে, ভিরিলিজম নিয়ে আসবে, এই পেশেন্টের বেস্ট ট্রফি থাকবে, এক্সেসিভ ফেশিয়াল হেয়ার থাকবে, হ্যাঁ, এবং ভার্সুটিজম, অ্যাকনি, এই জিনিসগুলো নিয়ে আসবে। এখন আমরা এক্সামিন করে কি পাবো? পারভাজান। এখন যদি ওভারঅল চিন্তা করি একটা বাচ্চার এক্সামিনেশন করে কি কি পাবো, আমি কিন্তু অলরেডি বলেছি যে এই ফাইন্ডিংসগুলো আমরা পাবো, কিন্তু বড়দের সেটা আমরা পাবো না। এখন আসেন যে আপনি ক্লাইটোরোমেগালি যদি আমি বলতে চাই তখন আমরা কি বুঝবো? যদি আমরা দেখি যে একটা আমরা তো আসলে অনেক সময় কনফিউজ হয়ে যাই এটা ক্লাইটোরিস না পেনিস, তো মানে ক্লাইটোরিস বা পেনিস নিয়ে আমরা হয়ে যায় ফ্যালাস না ক্লাইটোরিস। তো মনে রাখতে হবে 1 সেন্টিমিটারের যদি কম হয় তাহলে এটা হলো ক্লাইটোরিস, ক্লাইটোরোমেগালি। হ্যাঁ, লম্বা বড় কিন্তু 1 সেন্টিমিটারের চেয়ে কম। আর যদি এটা 2.5 সেন্টিমিটারের চেয়ে কম হয় তাহলে এটা বুঝতে হবে এটা ফ্যালাস। হ্যাঁ, বড় হচ্ছে ঠিকই কিন্তু সাইজটা 1 সেন্টিমিটারের কম থাকবে ক্লাইটোরিসে। ক্লাইটোরিস কখনো 1 সেন্টিমিটার, ক্লাইটোরোমেগালি হলেও এটা 1 সেন্টিমিটারের চেয়ে বড় কখনো হবে না। তাহলে এটা হলো আমাদের ব্যাপার। এখন আমাদের এখানে আমরা কি কি ইনভেস্টিগেশন করব? অলরেডি আমি বলেছি 17 হাইড্রোক্সি প্রজেস্টেরন করব, এটা বাড়বে হলো 800, তাই না? আমরা কিন্তু সবাই মোটামুটি জানি এটা কতটুকু বাড়বে, 800। ওকে, বাড়বে হলো 800 এর মতো। হ্যাঁ, আচ্ছা, যে 17 হাইড্রোক্সি প্রজেস্টেরন এটা হবে মোর দেন 800 ন্যানোগ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, তাহলে
এরপর আমরা আর কি কি ইনভেস্টিগেশন করব, 17 কিটো স্টেরয়েড, ইউরিনারি প্রেগন্যান্ট ট্রায়াল, এগুলো সব বেড়ে যাবে। ক্যারিওটাইপ করলে কি আসবে, ক্যারিওটাইপটা অবশ্যই একটা ফিমেল ক্যারিওটাইপ আমরা পাবো। তারপরে যেটা আমাদেরকে করতে হবে, আমরা কি করব, সেক্স ক্রোমাটিন করতে পারি, একটা আলট্রাসোনোগ্রাফি করতে পারি, এবং ইলেকট্রোলাইটটা চেঞ্জ কিন্তু আমি অলরেডি বলেছি, সোডিয়াম কমবে, পটাশিয়াম কমবে, সোডিয়াম কমবে, ক্লোরাইড কমবে, পটাশিয়ামটা বাড়বে। ঠিক আছে, আচ্ছা এখন আমি চলে যাব এটার ম্যানেজমেন্টে। তো ম্যানেজমেন্টে আমাকে কি দিতে হবে, এদের ম্যানেজমেন্ট হলো প্রথমে পেশেন্টকে আমাদের কাউন্সিলিং করতে হবে, রিঅ্যাসুরেন্স করতে হবে, গ্লুকোকর্টিকয়েড দিতে পারি আমরা 10 to 20 মিলিগ্রাম পার মিটার স্কোয়ার বডি সারফেস এরিয়া। আর কি দিতে পারি, মিনারেলোকর্টিকয়েড দিতে পারি, অ্যান্টি অ্যান্ড্রোজেন দিতে পারি। ওকে, সার্জারি যদি আমরা করতে চাই ক্লাইটোরোপ্লাস্টি করতে পারি আমরা কখন, যদি সে আমাদের কাছে আসে লেস দেন 5 ইয়ার্সে। এছাড়া এদের কিন্তু সবকিছু যেহেতু স্ট্রোজেন নেই, সবকিছু একটু ইনফেন্টাইল টাইপ হতে পারে, ছোট হতে পারে, সো আমরা কি করব, ভ্যাজাইনোপ্লাস্টি, ইফ শি নিডেড আমরা ভ্যাজাইনোপ্লাস্টি করতে পারি। আচ্ছা এতক্ষণ আমি যেটা বললাম সেটা ছিল কি, সেটা ছিল হলো ফিমেল সিউডো হার্মাফ্রোডিজম। এখন আমি চলে যাচ্ছি মেল সিউডো হার্মাফ্রোডিজমে। এটা কি আমরা কিন্তু অলরেডি বলেছি, এটা হলো AIS। তো এখন কথা হলো AISটা তাহলে আসলে কেন হচ্ছে। AIS এ কিন্তু যে জিনিসটা আমরা এতক্ষণ আপনাদেরকে আমি বলছিলাম, মনে রাখতে হবে যে আমরা কি জানছি যে টেস্টিস কিন্তু AIS এর পেশেন্টের AIS এর প্যাথোলজিটা আমি বলছি, টেস্টিস কিন্তু আছে, হ্যাঁ ওর কিন্তু টেস্টিস আছে, হ্যাঁ টেস্টিস থাকার কারণে ওর কিন্তু সার্টোলিও আছে, ওর কিন্তু লেডিকও আছে। হ্যাঁ ওর লেডিক থাকার কারণে এবং সার্টোলি থাকার কারণে কি হচ্ছে, ওর লেডিক সেল থেকে আসতেছে টেস্টোস্টেরন, ঠিক আছে, আর সার্টোলি সেল থেকে আসতেছে হলো এমএইচ আসার কারণে ওর কিন্তু কোনো ইউটেরাস নাই, ফেলোপিয়ান টিউব কিন্তু ওর নাই, বা টেস্টোস্টেরনটা লেডিক সেল থেকে আসতেছে। হতে পারে টেস্টোস্টেরনটা যখন লেডিক সেল থেকে আসছে তখন কোনো কারণে টেস্টোস্টেরনের কি হচ্ছে, বায়োসিনথেসিসটা কোনো কারণে হ্যাম্পার হচ্ছে। এমন হতে পারে তার টেস্টোস্টেরনটা এডিকুয়েটলি ফরমেশন কোনো কারণে হচ্ছে না, তখন কি হচ্ছে, টেস্টোস্টেরনটা কমে যাচ্ছে। এমনও হতে পারে যে টেস্টোস্টেরন কনভার্ট হওয়ার জন্য টেস্টোস্টেরন থেকে যদি ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন হয়ে যে অ্যাক্টিভ ফর্মে যাবে, হ্যাঁ যে ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন যে কনভার্ট হবে টেস্টোস্টেরন থেকে, এটা কনভার্ট হতে পারছে না, হ্যাঁ যে তার কোনো একটা এনজাইমেটিক ডিফেক্ট আছে, কোনো একটা অ্যান্ড্রোজেন রিসেপ্টর ডিফেক্ট আছে, যেই কারণে আমার পেশেন্টের যেই চেঞ্জগুলো ফেনোটিপিক্যালি হওয়ার কথা, মেল যে চেঞ্জগুলো, হ্যাঁ সেই চেঞ্জগুলো হচ্ছে না। আর একটা জিনিস হতে পারে যে টেস্টোস্টেরন ঠিকই আছে, হয়তো ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন ঠিক আছে, কিন্তু এন্ড অর্গানটা রেসপন্স করছে না। এই কয়েকটা কারণে কি হতে পারে, তার এক্সটার্নাল যে চেঞ্জটা আমাদের পাওয়ার কথা, ইন্টারনালি সে কমপ্লিটলি মেল, কিন্তু এক্সটার্নাল যে ফিচারটা তার আসা উচিত ছিল, যে তার একটা ছেলের এক্সেসিভ হেয়ার গ্রোথ থাকবে, তার বডিতে মাস্কুলারাইজেশন থাকবে, ওই এক্সটার্নাল যে ফিচারগুলো এগুলো ওদের অ্যাবসেন্ট থাকছে। এবং ওদের তাহলে কিরকম, এগুলো অ্যাবসেন্ট থাকার কারণে ওদের আলটিমেটলি চেহারাটা কেমন হয়ে যাচ্ছে, অনেকটা ফিমেল টাইপ হয়ে যাচ্ছে। তো ওদের তাহলে ওরা কি কি নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে, ওদের প্রেজেন্টেশনটা তাহলে কেমন হবে, ওরা ইউজুয়ালি কিরকম প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে আসবে। ওরা আমাদের কাছে যেটা আসবে, ওদের কিন্তু আমরা জানি ওরা কেমন হবে, ওরা টল হবে, ইউনিকয়েড হবে, ঠিক আছে, ব্রেস্টে কি থাকবে, ওদের ব্রেস্টটা কেমন হবে, ওরা ফেনোটিপিক্যালি ফিমেল হবে, হ্যাঁ এবং একদম ফিমেলের মতো ব্রেস্ট ডিস্ট্রিবিউশন, ফিমেলের মতো হেয়ার ডিস্ট্রিবিউশন, স্মল নিপল থাকবে, পেল অ্যারিওলা থাকবে, ঠিক আছে, ওদের অ্যাক্সিলারি হেয়ার সব স্পার্স থাকবে। একটা এক্সেপশনাল কি পেতে পারি আমরা পার ভ্যাজিনাল এক্সামিনেশনে, ওদের যেটা থাকবে সেটা হলো ইঙ্গুইনাল সোয়েলিং অথবা ল্যাবিয়াল সোয়েলিং থাকতে পারে, ওদের ভ্যাজাইনাটা ব্লাইন্ড থাকবে, বাট 1/3 আমাদের ইন্ট্রোডিউস করতে পারবো আমরা ফিঙ্গার। এখন কথা হলো যে ওদের কিন্তু, আমি একটা কথা বলেছি, ওদের কিন্তু মুলারিয়ান ডাক্টটা নাই, যে কারণে ওদের ইউটেরাস নাই, বাট ওদের কিন্তু ইউরোজেনিটাল সাইনাসের কিন্তু কোনো প্রবলেম থাকে না, হ্যাঁ
যে কারণে যেহেতু এটা ডেভেলপমেন্টাল ডিফেক্ট না, ওদের ইউরোজেনিটাল সাইনাস থেকে কিছু অংশ হলেও ভ্যাজাইনা ডেভেলপ হয়, এই কারণে আমাদের কিছুটা অংশ হলেও কিন্তু আমাদের আঙ্গুল আমরা বা ফিঙ্গার আমরা ইন্ট্রোডিউস করতে পারি, বাট পারফেক্টলি আমরা ইউটেরাসটাকে অ্যাবসেন্ট পাবো। এখন ওদের আমরা কি কি টেস্ট করাবো, এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি টেস্ট করাবো, ওদের আমরা সেরাম টেস্টোস্টেরন যদি আমরা করাই, দেখবো যে এটা হতে পারে যে টেস্টোস্টেরনটা নর্মাল মেলের মতো আমরা পাচ্ছি, একটা মেলের ফিচারে পাবো আমরা, কিন্তু টেস্টোস্টেরনটা ফিমেল লেভেলে পাবো না, মেল লেভেলে পাবো। স্ট্রাডিওলটা কিন্তু মেলের চেয়ে বেশি পাবো, ঠিক আছে। আর কি পেতে পারি আমরা, যদি গোনাডাল বায়োপসি করি, বায়োপসিতে কি পাবো, ওদের যে সেমনিফেরাস টিবিউলগুলো হায়ালানাইজড হয়ে গেছে, স্পারমাটোজেনেসিসটা অ্যাবসেন্ট আছে, কারণ টেস্টোস্টেরন কম থাকলে বা টেস্টোস্টেরন কাজ না করতে পারলে তো স্পারমাটোজেনেসিসটা তো অ্যাবসেন্ট হয়ে যাবে। বাট সার্টোলি ল্যাডিক সেলে কিন্তু কোনো প্রবলেম থাকে না, ওদের প্রবলেমগুলোই হয় এনজাইমেটিক, সার্টোলি সেল ল্যাডিক সেল সব ঠিক থাকবে, প্রবলেমটাই হবে ভিতরে, এনজাইমেটিক প্রবলেম, রিসেপ্টর প্রবলেম, যেসব কারণে ওদের বায়োসিনথেসিস হবে না, অর্গানের প্রবলেম, যে অর্গানটা ওটাকে রিসিভ করতে পারবে না, এই প্রবলেমগুলো হয়ে থাকে। আচ্ছা, তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা তাহলে এআইএস এর বাচ্চাদের এআইএস এর ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা কি হবে, এট ফার্স্ট ইজ কাউন্সিলিং, তারপর রেয়ার আপ এস ফিমেল, তাকে আমাদের কি করতে হবে, মোটিভেট করতে হবে। কি বিষয়ে মোটিভেট করব তাকে আমরা, যে তাকে এটার এডুকেশনটা কন্টিনিউ করতে হবে, বিয়েটাই জীবনে সব কিছু না, এভাবে তাকে মোটিভেট করতে হবে। দেন তাকে আমাদের কি বলতে হবে যে শি ক্যান ম্যারি, সে বিয়ে করতে পারে, এই কোনো সেক্সুয়াল তার কোনো হ্যাম্পার হবে না। ইফ উই ডু, কি করি আমরা, যদি একটা ভ্যাজাইনাল ডায়ালেটর সে গ্রাজুয়াল ইউজ করা হয়, অথবা একটা ভ্যাজাইনোপ্লাস্টি করা হয়, মানে নিও ভ্যাজাইনা যদি আমরা ক্রিয়েট করি, কোনো প্রবলেম তার হবে না, হ্যাঁ। কিন্তু বাট সে কখনো মা হতে পারবে না, এবং সে কি করতে পারে, সে মেবি যদি বাচ্চা চায় সে কি করতে পারে, অ্যাডপ্ট করতে পারে, হ্যাঁ, অ্যাডপ্ট করতে পারে। আরেকটা জিনিস হলো কি করতে হবে, আমাদের মনে রাখতে হবে যে গোনাডেক্টমি, ওদের যেহেতু একটোপিক গোনাডেক্টমি করতে হবে, দেয়ার ইজ চান্স অফ, ইউজুয়ালি বলে যে 4%-এর মতো চান্স থাকে কার্সিনোমা হওয়ার, সো গোনাডেক্টমি করতে হবে। এবং ওদেরকে আমরা কি দিব, ওদের কিন্তু ইউটেরাস নাই, আমি কিন্তু বলেছি ইউটেরাস নাই, সো এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হওয়ার কিন্তু কোনো চান্স নাই, হ্যাঁ। তো এই কারণে আমরা কিন্তু ওদেরকে হরমোন থেরাপি হিসেবে, ওদের যাতে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সগুলো নর্মাল থাকে, সেই ফিমেল যেহেতু আমি ওকে গ্রো আপ করবো, সো তাকে আমরা কি দিতে পারি, তাকে আমরা স্ট্রোজেন দিতে পারি, আমাদের কিন্তু প্রোজেস্টেরন দেওয়ার কোনো প্রয়োজন নাই এর সাথে, ঠিক আছে। এখন আমি চলে যাব গোনাডাল ডিসজেনেসিসে। গোনাডাল ডিসজেনেসিসের মধ্যে কি আসছে, টার্নার সিনড্রোম। এখন গোনাডাল ডিসজেনেসিস যের মধ্যে টার্নার আসে এবং সোয়ার্সও কিন্তু চলে আসে, হ্যাঁ। তো টার্নারটা আসলে বেসিক্যালি এখানে কি হচ্ছে, টার্নার্সে যেটা হচ্ছে সেটা হলো টার্নার্সে যেটা থাকছে সেটা হলো গোনাডাল ডিসজেনেসিস থাকছে। ওদের যে গোনাডটা ওটাকে বলা হয় স্টিক গোনাড, ওই গোনাডের বদলে ওখানে কি থাকছে, একটা ফাইব্রাস টিস্যু দিয়ে ওটা রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ। এবং ওদের এই কারণে কি হচ্ছে 45X0, ওদের ক্রোমোসোমাল ইয়েটা কি 45X0। এখানে যেটা বলা হয় সেটা কি, জার্ম সেলগুলো কি হতে পারে, ফেল টু রিচ দ্য গোনাড, জার্ম সেলগুলো হতে পারে যে তারা গোনাড পর্যন্ত যেতে পারছে না, ঠিক আছে। এই কারণে কিন্তু বেসিক্যালি এই প্রবলেমটা হয়ে থাকে। তো ওদের কি কি ফিচার নিয়ে ওরা আসে আমরা সবাই এগুলো জানি, শর্ট স্ট্রেচার নিয়ে আসবে, ওয়েবিং অফ দ্য নেক নিয়ে আসবে, ওয়াইড ক্যারিং অ্যাঙ্গেল নিয়ে আসবে, তারপরে ওদের লো সেট এয়ার থাকবে, তারপর লো হেয়ার লাইন থাকবে, ওকে, তারপরে হাইপারপ্লাস্টিক নেইল থাকবে, হাইপারটেনসিভ হতে পারে ওরা, তারপর ওদের কি কি থাকতে পারে, কিছু অটো ইমিউন ডিজিজ থাকতে পারে ওদের অ্যাসোসিয়েটেড, যেমন ওদের কার্ডিয়াক প্রবলেম থাকবে, হাইপারটেনশন থাকতে তো আমি অলরেডি বললাম, তারপরে ওদের থাইরয়েডের প্রবলেম, মাল্টিনোডুলার গয়টার থাকতে পারে, হাসিমোটো থাইরয়েডাইটিস, অ্যাডিসন্স ডিজিজ থাকতে পারে, সবচেয়ে কমনলি থাকে হেয়ারিং প্রবলেম অথবা রিকারেন্ট কি থাকবে, রিকারেন্ট মিডল এয়ার ইনফেকশন থাকতে পারে, কালার ব্লাইন্ডনেস থাকতে পারে, ডায়াবেটিস মেলাটাস থাকতে পারে এবং মেন্টাল রিটার্ডেশন থাকতে পারে। ওদের ক্ষেত্রে আমরা কি কি হরমোনের টেস্ট করব, ওদের কনফার্মেটরি টেস্ট আমরা জানি, ক্যারিওটাইপিং করব, ইস্ট্রোজেনের লেভেল কিন্তু এটা কিন্তু একটা এটা কিন্তু ওদের কিন্তু ওভারিয়ান ফেলরের মধ্যে, ওভারিয়ান ফেলর যেটা আমরা পড়ি প্রিম্যাচুর ওভারিয়ান ফেলর, এর মধ্যে কিন্তু
ফার্স্ট যে কজটা আসে সেটা হলো টার্নার। তাহলে ওদের কি বেশি পাবো আমরা? ওদের ইস্ট্রোজেন কম পাবো এবং FSH আমরা বেশি পাবো। FSH LH মোর অ্যান্ড ইস্ট্রোজেনটা কম পাবো। অটো অ্যান্টিবডি ওদের প্রেজেন্ট থাকতে পারে। ক্যারিওটাইপ পাবো 45X0। আর যদি আপনি ল্যাপারোস্কোপি করি অথবা ল্যাপারোটমি করি তাহলে আমরা কি দেখতে পাবো? ওদের ওভারিতে একটা স্টিক গোনাড আমরা দেখতে পাবো। হ্যাঁ, আর কি করতে পারি আমরা? একটা যদি আল্ট্রাসোনোগ্রাফি করি তাহলেও কিন্তু স্টিক গোনাড অনেক সময় বোঝা যায়, মানে ওভারি বুঝতে পারবো না, এবং ইউটেরাসটা আমরা ইনফেন্টাইল পাবো। ওদের কিন্তু ইউটেরাস ভ্যাজাইনা সব একটু ইনফেন্টাইল হয়, বিকজ পোস্ট মেনোপজাল লেডিদের যেমন একটু সব ছোট হয়ে যায়, ওদের সব ছোট হয়ে যায় কারণ ওদের কোনো ইস্ট্রোজেন নাই। ঠিক আছে, আচ্ছা এখন আসেন যে এরা কিন্তু দুই রকম ভ্যারাইটির হতে পারে, একটা মোজাইক ভ্যারাইটিরও হতে পারে। যদি মোজাইক ভ্যারাইটির হয় তার ক্যারিওটাইপও কিন্তু আমরা অলরেডি আমি একবার আপনাদেরকে বলেছিলাম, ওদের কিন্তু 46X45X0। আচ্ছা, এটা হলো মোজাইকের ক্ষেত্রে। এদের কিন্তু আবার ক্লাসিক্যাল যে ফিচারগুলো ওগুলো কিছু থাকে না। হ্যাঁ, ওদের কিন্তু আপনার মানে কি বলবো, ওদের আপনার ওদের হাইট ঠিক থাকে, ওদের হয়তো বা 2-1 সাইকেল অনেক সময় মিনস্ট্রুয়েশনও হয়, গ্রাজুয়ালি ওরা মেনোপজের দিকে চলে যায় বা প্রিম্যাচিউর মেনোপজ নিয়ে অ্যাপিয়ার করে। মোজাইক টার্নার যারা, হ্যাঁ, ওদের কিন্তু এই প্রবলেমগুলো থাকে না। এবং ওদের মানে প্রবলেমগুলো মেইনলি যেটা থাকে, ওরা আলটিমেটলি ইউজুয়ালি ওদের প্রাইমারি অ্যামেনোরিয়া লেস কমনলি হয়, ওদের সেকেন্ডারি অ্যামেনোরিয়া নিয়ে প্রেজেন্ট করে, এবং ওদের ইনফার্টিলিটি, RPL, তারপরে ডিলেড পিউবার্টি, এই প্রবলেমগুলো থাকে। এখন আসেন ম্যানেজমেন্টে আমরা কি করব? অ্যাট ফার্স্ট আমরা তাকে কাউন্সিলিং করব। কাউন্সিলিং করার পর যেটা আমাদেরকে করতে হবে যে তাকে, এই বাচ্চা যদি আমাদের কাছে 10 বছরের নিচে আসে তাহলে কিন্তু আমরা তাকে গ্রোথ হরমোন দিতে পারি। গ্রোথ হরমোন দিব কেন? গ্রোথ হরমোন দিব তার গ্রোথটা যেহেতু স্টান্টেড গ্রোথ হওয়ার চান্স থাকে, তার যেন গ্রোথটা ঠিক মতো হয়, তাকে আমরা গ্রোথ হরমোন দিতে পারি। হ্যাঁ, আর আমরা কি করতে পারি? আমরা তার 11 বছর, মানে ইউজুয়ালি আমরা তার 11-12 বছর থেকে আমরা ইস্ট্রোজেনটা স্টার্ট করব। আগে ইস্ট্রোজেনটা স্টার্ট করব, মানে ইস্ট্রোজেনটা দিয়ে তার যাতে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকটা ডেভেলপ করে ঠিক মতো আমরা স্টার্ট করব। দেন আমাদেরকে কিন্তু প্রোজেস্টেরনটাও পিরিয়ডিক্যালি দিতে হবে, কারণ প্রথমে ইস্ট্রোজেনটা আমরা দিব এই কারণ হলো তার যাতে গ্রোথটা ভালোভাবে হয়, তার হেয়ার গ্রোথ। তারপর কিন্তু এর প্রথম স্টার্ট করার কিছুদিন পর কিন্তু আমাদেরকে কি স্টার্ট করতে হবে? প্রোজেস্টেরনটা স্টার্ট করে দিতে হবে, বিকজ ওদের ইউটেরাস আছে। যাদের ইউটেরাস থাকে ওদের কিন্তু শুধু ইস্ট্রোজেন দিলে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হওয়ার চান্স থাকে, প্রোজেস্টেরনটা আমাদেরকে দিতে হবে। এখন যদি ও বাচ্চা নিতে চায়, ওর তো স্টিক গোনাড, তাহলে আমরা কি করতে পারি? ও কিন্তু ওভাম ডোনেশন করে ওর ইউটেরাসে কিন্তু ইমপ্লান্ট করা যেতে পারে। পুরো প্রেগনেন্সি ওকে হরমোনাল সাপোর্টে থাকতে হবে, এটা হতে পারে, অথবা অ্যাডাপ্টেশন তো হতেই পারে। হ্যাঁ, এখন কারো কাছ থেকে একটা কারো কাছ থেকে একটা ওভাম ধার করে বা ওভাম নিলাম, ডোনেটেড ওভাম নিয়ে আমরা পেশেন্টকে হরমোন থেরাপি দিলাম, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দিয়ে প্রেগনেন্সির মতো ওকে কিন্তু আমরা ইমপ্ল্যান্টও করতে পারবো। ঠিক আছে, এটাই হলো টার্নার সিনড্রোম। এখন আসে হলো সয়ার্স। তো সয়ার্সটা আমি এভাবে না বলে সয়ার্সটা আমি একটু অন্যভাবে, যেমন সয়ার্সের মধ্যে আমি একটু বলতে চাচ্ছি যে XY যে মেল, ওটা দিয়ে আমি একটু সয়ার্সটা বলতে চাচ্ছি। তো XY মেলের মধ্যে কি কি থাকে? XY মেলের মধ্যে AISটা আমি অলরেডি বলেছি। এরপরে আসছে কি? পিওর গোনাডাল ডিসজেনেসিস বা সয়ার্স যেটা। এখন আসেন সয়ার্সে কি হয়। সয়ার্স, এখানে আমরা কি জানি, কি কি আছে XY মেলের মধ্যে? সয়ার্স আছে, টেস্টিকুলার এনজাইমেটিক ডিফেক্ট আছে, ল্যাডিক্সেল ডিসজেনেসিস আছে। হ্যাঁ, তো এখন যদি সয়ার্সের চিন্তা আমরা করি তাহলে আমরা কি জানি? ওদের SRY জিনে মিউটেশন হচ্ছে। SRY জিনে যদি মিউটেশন হয় তখন কি হবে? ওদের কোনো সার্টলি সেল থাকবে না, ল্যাডিকো থাকবে না, সার্টলিও নাই, ল্যাডিকো নাই। আলটিমেটলি ওদের সার্টলি না থাকার কারণে কোনো AMH নাই। হ্যাঁ, নো AMH, তুমি দেখো একটু, তার ফলে কি হচ্ছে? ওদের মুলারিয়ান ডাক্টটা ডেভেলপ করবে। ঠিক আছে, ওদের ইন্টারনালি আমরা ইন্টারনাল ফিচার তো আসে সার্টলি থেকে, তাই না? যাবো না, এক সরে যাই, তাহলে লিখে ফেলছি তো। আচ্ছা, তাহলে মুলারিয়ান ডাক্টটা ডেভেলপ করবে এবং ওদের ইন্টারনালি আমরা কি পাবো? মুলারিয়ার ইয়েগুলো পাবো। আর ল্যাডিক সেলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, একটু এদিকে যাই আমি, ল্যাডিক সেল, ওদের কিন্তু ল্যাডিক সেলও নাই। ঠিক আছে, এর কারণে কি হচ্ছে? ওদের কিন্তু টেস্টোস্টেরনও আসছে না, ফলে ওদের কিন্তু ফিমেল ফিচারগুলো, এক্সটার্নাল ফিমেল ফিচার আমরা পাবো।
ঠিক আছে, এটাই হলো এটাই হলো আমার সোয়ার্স সিনড্রোম। তো সোয়ার্সে তাহলে আমরা ইন্টারনালি কি পাচ্ছি, ইন্টারনালিও ফিমেল পাচ্ছি, এক্সটার্নালিও কিন্তু ফিমেলের ফিচার পাচ্ছি, ওদেরও কিন্তু স্টিক গোনাড থাকে। এখন আসেন টেস্টিকুলার এনজাইমেটিক ডিফেক্ট। এখন ধরেন টেস্টিস ল্যাডিক সেল আছে, টেস্টিসের যদি তার টেস্টিকুলার এনজাইমেটিক ডিফেক্ট, হ্যাঁ না থাক, ওটা একটু ঝামেলার জিনিস, ওটা বাদ দিই, থাক ওটা বাদ দিই, থাক ওগুলো লাগবে না, জরুরি না, থাক। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি হলো সোয়ার্স। তো আমি বলে ফেললাম সোয়ার্সে কিন্তু ওদের 4 সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স হবে, ঠিক আছে। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সটা ভালো আমরা পাবো না, এবং ইন্টারনাল অর্গানও ফিমেল, এক্সটার্নাল অর্গানও ওদের ফিমেল থাকবে তাহলে, হ্যাঁ। এবং যদি আমরা ইনভেস্টিগেশন করি আলট্রাসাউন্ডে কি পাবো, ওদের কিন্তু সবকিছু হাইপোপ্লাস্টিক পাবো আমরা, আর সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সও পাচ্ছি না। আলট্রাসাউন্ড করলে আমরা স্টিক গোনাড পাবো, ক্যারিওটাইপ করলে আমরা মেল ক্যারিওটাইপ পাবো, আর এই জিনিসগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে ওদেরকে আমরা কি করব, ওদেরকে আমরা কাউন্সিলিং করব, রেয়ার আপ অ্যাজ ফিমেল হিসেবে রেয়ার আপ করব, ওদেরকে আমাদের হরমোন রিপ্লেসমেন্ট করতে হবে, ওদেরকে আমরা ইস্ট্রোজেন হরমোনটা রিপ্লেসমেন্ট করব, এই তো, ঠিক আছে। আর ওদের যেহেতু স্টিক গোনাড, ওদের বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ওদের ইউটেরাস আছে, ঠিক আছে, কিন্তু ওদের তো নাই, তাহলে এখানেও কিন্তু আমরা কি করতে পারি, আমরা ডোনারটা নিয়ে, ডোনার থেকে ওভাম নিয়ে ওদেরকে ডোনার ওভাম দিয়ে হরমোন রিপ্লেসমেন্ট দিয়ে আমরা কিন্তু মানে প্রেগনেন্সি করাতে পারবো। আচ্ছা, আমি একটু ভুল বলে ফেলছি, হ্যাঁ, এখানে কিন্তু আমাদের গোনাডেক্টমি করতে হবে, কারণ হলো আমি একটু ভুল বলে ফেলছি। এখানে আমরা কি করব, ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন দুটাই আমরা দিব, ঠিক আছে, ইস্ট্রোজেনও দিব, প্রজেস্টেরন দিব। আমি একটু উল্টাপাল্টা মানে অন্যদিকে কনসেন্ট্রেশন চলে গিয়েছিল। এখানে আমরা কাউন্সিলিং করব, একে রেয়ার আপ করব, কি হিসেবে, ফিমেল হিসেবে রেয়ার আপ করব, ওকে। আর কি করব, এই পেশেন্টকে আমরা ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন দুটোই দিব, কারণ কি, ওদের ব্রেস্ট ডেভেলপমেন্ট, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপমেন্টের জন্য, এবং ওদের আমাদের গোনাডেক্টমি করতে হবে, কারণ ওদের ওয়াই ক্রোমোজোম আছে, হ্যাঁ। সো আর ওদেরকে বাচ্চা নিতে হলে অ্যাডাপ্টেশন করতে হবে, ওরা কিন্তু করতে পারবে না, ওদেরকে অ্যাডাপ্টেশন করতে হবে। আমি তাহলে কি কি বললাম আবার বলছি, কাউন্সিলিং, রেয়ার আপ অ্যাজ ফিমেল, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বাই ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন ফর ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট অ্যান্ড সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, অ্যান্ড দেন ইফ প্রেগনেন্সি নিডেড দেন অ্যাডাপ্টেশন, ঠিক আছে। আচ্ছা, এখন আমি চলে যাব ক্লাইনফেল্টার সিনড্রোমে। এখন আসেন ক্লাইনফেল্টার সিনড্রোম। এটার কিন্তু অনেকগুলো নাম আছে, এটাকে কিন্তু বলা হয় ট্রিপল এক্স সিনড্রোমও বলা হয়। এটা কেন হচ্ছে, বলে যে নন ডিসজাংশন ডিউরিং ওজেনেসিস, নন ডিসজাংশনের জন্য এটা কিন্তু হয়ে থাকে। এদের বার বডি থাকে কয়টা, 2টা বার বডি থাকে। এখন আসেন এদের ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা কিরকম হতে পারে, ক্লাইনফেল্টারের ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা কিরকম হতে পারে। ক্লাইনফেল্টারের আরো নাম কি, সেমনিফেরাস টিবিউল ডিসজেনেসিস, ওকে। এখন কজ কি আছে, নন ডিসজাংশনের জন্য হতে পারে, অ্যাডিশনাল এক্স ক্রোমোজোমের জন্য এটা হতে পারে। এখন আসেন কি প্রেজেন্টেশন নিয়ে পেশেন্টরা আসবে, টলার দেন মেল, একটা নর্মাল মেলের চেয়ে সে টলার হবে, স্মল টেস্টিস, স্মল পেনিস, স্মল স্ক্রোটাম, গাইনোকোমেশিয়া থাকবে, ইনফার্টিলিটি, ইম্পটেন্সি, আনডিসেন্ডেড টেস্টিস অ্যান্ড লো আইকিউ, মেন্টাল রিটার্ডেশন, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার। এক্সামিনেশন যদি আমরা করি এই পেশেন্টের, তাহলে তার সবকিছু আমরা ছোট পাবো, টেস্টিস ছোট পাবো, স্ক্রোটাম ছোট পাবো, পেনিস ছোট পাবো। ইনভেস্টিগেশনে কি করব, এফএসএইচ বেশি পাবো, এলএইচ বেশি পাবো, টেস্টোস্টেরন কম পাবো, ক্যারিওটাইপ তো আমি অলরেডি বলেছি। আর যদি গোনাডাল বায়োপসি করি তাহলে তাদের ল্যাডিক সেলগুলো আমরা কেমন পাবো, হাইপোপ্লাস্টিক পাবো, হ্যাঁ। দেখেন আমি কিন্তু একটু আগে বলেছিলাম এআইএস এ কিন্তু সার্টোলিসের ল্যাডিক সেল দুটোই নর্মাল থাকে, কিন্তু
এআইএস এ সেমনিফেরাস টিবিউলটা হায়ারনাইজড হয়ে যায় এবং তাদের কোনো স্পারমাটোজেনেসিস থাকে না। আর এখানে কি হচ্ছে, হাইপোপ্লাস্টিক ল্যাডিক সেল পাচ্ছি আমরা কোথায়, ক্লাইনফেল্টারে। আর কি পাচ্ছি, ওদের সেমনিফেরাস টিবিউল কিন্তু এখানেও হায়ারনাইজড হয়েই থাকবে। এখন আছে আমরা কিভাবে এই পেশেন্টকে ম্যানেজ করব, কাউন্সিলিং করব, রিঅ্যাসুরেন্স করব, সাইকোলজিক্যাল সাপোর্ট দিব, হ্যাঁ, টেস্টোস্টেরন থেরাপি দিব, ম্যাস্টেকটমি করব। এখন যদি তার বাচ্চা নিতে চায় সে, তাহলে অন্য কারো কাছ থেকে আমাদের ডোনারের কাছ থেকে আমাদের ইক্সি করতে হবে, করে তার ওয়াইফকে আমাদের আইভিএফ করতে হবে, অথবা ডোনারের কাছ থেকে যদি আমরা সিমেন্ট নিয়ে আইওয়াই করেও তার ওয়াইফে আমরা মানে আইভিএফ করেও কিন্তু আইওয়াই করেও কিন্তু তার ওয়াইফের আমরা মানে ইয়ে করাতে পারি। ঠিক আছে, আচ্ছা, এইগুলোই ছিল হলো ইন্টারসেক্স রিলেটেড। আরও কিছু জিনিস আছে ইন্টারসেক্সের, আমি একটু বলে দিই, ওটা পরীক্ষায় ধরবে না, তারপর আমি একটু বলে দিচ্ছি। একটা আছে হলো মিক্সড গোনাডাল ডিসজেনেসিস, যেটা কি জাস্ট এটার উল্টা, সেটা হলো কি 46XX XY আর 45X0, এটা হলো মিক্সড গোনাডাল ডিসজেনেসিস। আর টার্নার আর মোজাইক টার্নার কোনটা, 46XX 45X0, এটা হলো মোজাইক, আর এটা হলো মিক্সড গোনাডাল ডিসজেনেসিস এমএসডি। আচ্ছা, এমজিডি। এখন কথা হলো যে মিক্সড গোনাডাল ডিসজেনেসিসের পেশেন্টটা কি নিয়ে আসে। পিওর গোনাডাল ডিসজেনেসিসের মধ্যে পোর্ট থেকে টার্নার্স আসছে আর সয়ার্স আসছে, আর মিক্সড গোনাডাল ডিসজেনেসিসের পেশেন্টটা হলো এই ফিচার নিয়ে আসবে। ওরা হলো ওদের কিন্তু ওভোটেস্টিস থাকে, এক সাইডে টেস্টিস থাকতে পারে, আবার ওভোটেস্টিসও থাকতে পারে, আবার এক সাইডে টেস্টিস, এক সাইডে ওদের কি থাকতে পারে, স্টিক গোনাড থাকতে পারে। ওরা কিন্তু অ্যাম্বিগাস জেনিটালিয়ান নিয়ে প্রেজেন্ট করে, ঠিক আছে। এবং পিউবার্টিতে ওদের কি থাকতে পারে, বার্থে ওদের অ্যাম্বিগাস জেনিটালিয়া থাকবে, পিউবার্টিতে ওদের ভিরিলিজম থাকতে পারে, ঠিক আছে। এক্সটার্নাল জেনিটালিয়াতে পার্শিয়াল মাস্কুলারাইজেশন থাকতে পারে, হ্যাঁ, ইউনিল্যাটারাল মোনোনিয়ান ডাক্ট ডেভেলপ হতে পারে। এটা জাস্ট একটু একবার আপনারা দেখে রাখবেন, নট সো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন আমি চলে যাব হলো অ্যামেনোরিয়ার দিকে। অ্যামেনোরিয়াটা একটু বলে দিই। অ্যামেনোরিয়া বলতে আসলে আমরা বেসিক্যালি কি বুঝি, অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশনটাকে কিন্তু বলা হয় অ্যামেনোরিয়া। এখন কথা হলো যে অ্যামেনোরিয়া কিন্তু দুই ধরনের হয়, প্রাইমারি অ্যামেনোরিয়া অ্যান্ড সেকেন্ডারি অ্যামেনোরিয়া। হ্যাঁ, তো প্রাইমারি অ্যামেনোরিয়া কাকে বলবো, সেকেন্ডারি অ্যামেনোরিয়া কাকে বলবো। অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন বাই দ্য এজ অফ 16 years in presence of secondary sexual characteristics or by the age of 14 years in if secondary sexual characteristics is not developed. হ্যাঁ, এটা জেফ কর্ডে আছে, এটা সম্ভবত দত্তে আছে কিনা আমি জানি না, এটা জেফ কর্ডের ডেফিনেশন, আপনারা একটু দেখে নিন, ঠিক আছে। যদি কারো এজ 16 বছর হয়, তার যদি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স থাকেও তারপর যদি তার কোনো মেনস্ট্রুয়েশন না হয়, তাহলে আমরা প্রাইমারি অ্যামেনোরিয়া বলবো। কারো যদি বয়স 14 বছর হয়, তার যদি সেকেন্ডারি সেক্সুয়াল অ্যামেনোরিয়ার সাথে যদি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ না করে, তাহলেও কিন্তু আমরা তাকে প্রাইমারি অ্যামেনোরিয়া বলবো, কারণ 14 বছরের মধ্যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করে ফেলার কথা। আর 16 বছর বয়সে তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক থাকুক অথবা না থাকুক, তার যদি মেনস্ট্রুয়েশন অ্যাবসেন্ট থাকে, তাহলে আমরা তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সের সাথে কোনো সম্পর্ক থাকবে না। বা 14 বছর বয়সে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সের সাথে একটা সম্পর্ক থাকবে, কারণ ওর যদি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সটা না থাকে এবং যদি তার পিরিয়ডও না হয়, তখন আমরা প্রাইমারি অ্যামেনোরিয়া বলতে পারবো। আচ্ছা, সেকেন্ডারি অ্যামেনোরিয়া আমরা কখন বলতে পারবো, যদি কারো মেনস্ট্রুয়েশন সাবসিকুয়েন্টলি 6 months, absence of menstruation for 6 months or more in a woman who is, তার ইউটেরাস আছে না নাই, মনে করেন তার ইউটেরাস অ্যাবসেন্ট, তার ইউটেরাস নাই, তাহলে কি কি কজ আসবে, মুলারিয়ান অ্যাজেনেসিস আসবে, আর একটা কজ আসবে হলো এআইএস, ঠিক আছে। এখন আমি মনে করি তার ইউটেরাস আছে, এখন ইউটেরাস থাকার পরও কিন্তু তার কি হচ্ছে, তার মেনস্ট্রুয়েশন হচ্ছে না, তাহলে তার কি কি কারণে এটা হতে পারে। 1 নাম্বার হতে পারে তার আউটফ্লো তো কোনো প্রবলেম, আবার হতে পারে তার অন্য কোনো প্রবলেম। এখন আসেন আউটফ্লো তার নর্মাল, আউটফ্লো নর্মাল, আউটফ্লো দেখা যাচ্ছে অ্যাবনর্মাল। এখন আসেন আউটফ্লো যদি তার নর্মাল থাকে আর যদি তার অ্যাবনর্মাল থাকে। অ্যাবনর্মাল আউটফ্লো হলে তার কেন অ্যাবনর্মাল আউটফ্লো হতে পারে, হতে পারে তার কি হয়েছে,
ট্রান্সভার্স ভ্যাজাইনাল সেপ্টাম থাকতে পারে, তার অ্যাবনর্মালের কথা বলছি, সরি, ট্রান্সভার্স ভ্যাজাইনাল সেপ্টাম থাকতে পারে। আর কি হতে পারে? ক্রিপ্টোম্যানোরিয়া থাকতে পারে। আর কি হতে পারে? তার আরেকটা জিনিস হতে পারে, সেটা হলো ভ্যাজাইনাল অ্যাট্রেসিয়া। এখন আসেন আউটফ্লো তার নরমাল। নরমালে কেন হতে পারে? তার কোনো একটা হাইপোথ্যালামিক কজের জন্য হতে পারে, তার স্ট্রেস, এংজাইটি, হ্যাঁ, ক্যানিওফ্যারেঞ্জিওমা, যে কোনো কিছু, পিটুইটারি কোনো প্রবলেমের কারণে হতে পারে, টিউমার, ট্রমা, ইনফেকশন, এন্ডোক্রাইন কোনো প্রবলেমের কারণে হতে পারে, তার ওভারিয়ান প্রবলেম, পিসিওএস অথবা রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোম, ইউটেরাসে তার হাইপোপ্লাসিয়া থাকতে পারে, হ্যাঁ, কনজেনিটালি ইউটেরাসে হাইপোপ্লাসিয়া থাকতে পারে, এবং সিস্টিক মেকের মধ্যে তার কি থাকতে পারে? টিবির কারণে হতে পারে। এখন আসেন অ্যাবসেন্ট সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স, যার সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্সটা অ্যাবসেন্ট। এখন হলো এটা কিন্তু ডিপেন্ড করছে কিসের উপর? তার স্ট্রেচারটা। এখন কিভাবে এটাকে ভাগ করব? নরমাল স্ট্রেচার, নরমাল স্ট্রেচার, আর একটা কি হবে? শর্ট স্ট্রেচার। এখন আসে নরমাল স্ট্রেচারের মধ্যে কি কি কজ আসবে? নরমাল স্ট্রেচারের মধ্যে আসবে, প্রথমে আমরা বলবো হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, নাম্বার 1। নাম্বার 2 ইজ হাইপারগোনাডোট্রপিক হাইপারগোনাডিজম। নাম্বার 3 হলো আদার্স। এখন আসেন হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজমের মধ্যে আসবে ডিলেড পিউবার্টি, হাইপোথ্যালামিক কজগুলো চলে আসবে। হাইপারগোনাডোট্রপিক হাইপোগোনাডিজমের মধ্যে আসবে রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোম, গোনাডাল ডিসজেনেসিস, প্রিম্যাচিউর ওভারিয়ান ফেইলর। এখন আসেন আদার্স। আদার্সের মধ্যে তার মেটাবলিক, যেমন জন্ডিস, জুভিনাল ডায়াবেটিস থাকতে পারে, ক্রিটিনিজম থাকতে পারে, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া থাকতে পারে। এখন আসেন শর্ট স্ট্রেচার, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক অ্যাবসেন্ট এবং স্ট্রেচার শর্ট। তাহলে কি নিয়ে আসতে পারে পেশেন্ট? হাইপোথ্যালামো পিটুইটারি ডিসফাংশনগুলো আসবে, ইন্ট্রাক্যানিয়াল লেশনগুলো আসবে পিটুইটারির। আর হাইপারের মধ্যে কি আসবে? হাইপারগোনাডোট্রপিক হাইপারগোনাডিজম, শর্ট স্ট্রেচার। তাহলে আসবে হলো টার্নার্স। ঠিক আছে, এখন এভাবেই কিন্তু আমরা জিনিসটা মনে রাখবো। এই কারণে এভাবে মনে রাখার সুবিধাটা কি? ইনভেস্টিগেশনের সুবিধা। সেটার কারণ হলো, মনে করেন সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স প্রেজেন্ট, তখন আপনি কি করবেন? যদি কারো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স প্রেজেন্ট থাকুক বা অ্যাবসেন্ট থাকুক, যাই থাকুক, আপনি একটা প্রাইমারি অ্যামেনোরিয়ার পেশেন্ট পাইছেন, প্রথমে আপনি কি করবেন? প্রথমে আপনি একটা আলট্রাসোনোগ্রাফি করবেন, আলট্রাসোনোগ্রাফি অফ দ্য অ্যাবডোমেন আপনি করলেন। ঠিক আছে, এখন আলট্রাসোনোতে আপনি কি দেখলেন? ইউটেরাসটা অ্যাবসেন্ট পাইলেন অথবা ইউটেরাসটা প্রেজেন্ট পাইলেন। এখন যদি আপনি ইউটেরাসটা প্রেজেন্ট পান, এটা পরে বলি, এটা বলি, হ্যাঁ, এদিকে আগে যাই। আপনি অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাফি করলেন, ইউটেরাসটা দেখলেন, ইউটেরাসটা আপনি কি পেলেন? ইউটেরাসটা আপনি দেখলেন যে অ্যাবসেন্ট না প্রেজেন্ট। এখন যদি আপনি অ্যাবসেন্ট পান, তখন আপনি কি দেখবেন? ধরেন তার ইউটেরাসটা অ্যাবসেন্ট পাচ্ছেন, ইউটেরাস, ওকে, তখন আপনি কি করবেন? ক্যারিওটাইপ করবেন। ক্যারিওটাইপ করে যদি দেখেন ক্যারিওটাইপটা 46XX, তাহলে এটা মুলারিয়ান অ্যাজেনেসিস। যদি আপনি দেখেন ক্যারিওটাইপটা, যে আমি প্রথমে করব একটা আলট্রাসোনোগ্রাফি করে আমি দেখলাম ইউটেরাস অ্যাবসেন্ট, আমি প্রেজেন্টও পেতে পারি, সেটা পরের কথা। আমি যখন দেখব ইউটেরাস অ্যাবসেন্ট, সাথে সাথে আমাকে করতে হবে একটা ক্যারিওটাইপ। ক্যারিওটাইপ করলে আমি যদি দেখি 46XX, তার মানে মুলারিয়ান অ্যাজেনেসিস, আর যদি দেখি 46XY, তার মানে এআইএস। আমার কিন্তু এই পাশের ইনভেস্টিগেশন করা শেষ হয়ে গেল। হ্যাঁ, এখন আমি চলে যাচ্ছি কোথায়? ইউটেরাস আমি আলট্রাসোনোতে আমি পেলাম ইউটেরাসটা প্রেজেন্ট। এখন ইউটেরাস প্রেজেন্ট পেলে আমি কি কি বলেছিলাম? ইউটেরাস যদি প্রেজেন্ট থাকে, তুমি ধরে বলো পার্কিং এ রাখতে, ধরে বলো গাড়িটা পার্কিং এ রাখি, একটু দেরি হবে। এখন আমি পেলাম ইউটেরাসটা প্রেজেন্ট মনে করেন, হ্যাঁ। তো ইউটেরাস যদি আমি প্রেজেন্ট পাই, ঠিক আছে, তখন আমাকে কি দেখতে হবে? আলট্রাসোনোতেই আমি দেখব তার কোনো ক্রিপ্টোম্যানোরিয়ার ফিচার আছে কিনা, তার হেমাটোমেট্রা, পায়োমেট্রা, এগুলো দেখে 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 আমি আইডেন্টিফাই করব তার ডায়াগনোসিসটা কি। এখন আমি চলে যাব যে যদি আমি দেখি তার ইউটেরাসটা প্রেজেন্ট না, ঠিক আছে, ইউটেরাসটা প্রেজেন্ট, ঠিক আছে, বাট তার কোনো আউটফ্লো অবস্ট্রাকশন নাই, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে সব হরমোনের টেস্টগুলো করে দেখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু দত্তের একটা ছকের মধ্যেও আছে। হ্যাঁ, কি কি হরমোন আমি টেস্ট করব তখন? একে তো আমি আলট্রাসোনোতে সব বুঝতে পারলাম, অন্যদিকে আমি ধরেন কোনো একটা অবস্ট্রাকশন পেলাম না, আমি তখন করব FSH LH। যদি FSH LH টা আমি কম পাই, তাহলে এটা কি হতে পারে কি
ফিজিওলজিক্যাল ডিলেও হতে পারে, হাইপোথ্যালামিক কোনো একটা কারণে হতে পারে। এফএসএইচ এলএইচ রেশিও অল্টার হয়ে গেলে আমি বুঝবো এটা পিসিওএস। যদি দুটোই বেড়ে যায় তাহলে আমি কি বুঝবো? প্রিম্যাচিউর ওভারিয়ান ফেইলর। তারপর যদি আমি টিএসএইচ, আমি বলেছিলাম হাইপোথাইরয়েডিজমে হয় টিএসএইচ করব আর প্রোল্যাকটিন লেভেলটা আমরা করে ফেলবো। এখন আমি চলে যাব হলো কিসে, যে যার স্ট্রেচারটা নর্মাল, যার এখন আমি চলে যার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সটা এতক্ষণ যাদেরটা ছিল তাদের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সটা নর্মাল ছিল। হ্যাঁ, এখন যদি কারো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সটা পোর থাকে সেক্ষেত্রে আমি কি করব? তাদের আমাকে প্রথমে আমি কি দেখলাম? পেশেন্টের হাইটের কথা আমি বলেছিলাম, স্ট্রেচার দেখেছি আমি, শর্ট না লম্বা। ঠিক আছে, যদি আমি দেখি পেশেন্ট শর্ট বা পেশেন্ট লং, যারই আমি পাই না কেন হাইট, প্রথমে আমি কি করব? এফএসএইচ করব এবং এলএইচ করব। যদি আমি শর্টও পাই, যদি আমি নর্মালও পাই, আমি এফএসএইচ করব, এলএইচই করব। এখন আসেন এফএসএইচ এলএইচ যদি আমি করি, এখন কারো স্ট্রেচার আমি পেলাম শর্ট, যাদের আমি শর্ট পাবো এফএসএইচ এলএইচ তার কি কি চেঞ্জ হতে পারে, কেন আমি শর্ট পেতে পারি? প্রথম কথা হলো শর্ট স্ট্রেচার যার, তার এফএসএইচ এলএইচ আপনি বেশিও পেতে পারেন, আপনি কমও পেতে পারেন। এখন এফএসএইচ এলএইচ আপনি বেশি পাইছেন, কেন পেতে পারেন? টার্নার্সের জন্য। আর যদি কারো আপনি এফএসএইচ এলএইচ কম পান, ঠিক আছে, সেটার কারণ কি হবে? হতে পারে তার হাইপোথ্যালামো পিটুইটারি কোনো কজের কারণে হচ্ছে, হাইপোথ্যালামো পিটুইটারি কজ। এখন আসেন স্ট্রেচারটা নর্মাল, এতক্ষণ তো শর্টে ছিলাম, এখন তার স্ট্রেচারটা নর্মাল, কোনো শর্ট স্ট্রেচার নাই, নর্মাল একটা স্ট্রেচার। হ্যাঁ, কিন্তু ওরও কিন্তু এফএসএইচটা কমতে পারে এবং এফএসএইচ এলএইচ কমতে পারে, বাড়তে পারে। কমে যদি ওর, হ্যাঁ, তাহলে এটাকে কি বলছি আমরা? হাইপোগোনাটোপিক হাইপোগোনাডিজম, লো। এটা কেন হতে পারে? হতে পারে তার যদি তার লো হয় অথবা হাই হয়। লো হলে কেন হতে পারে? হাইপোথ্যালামো পিটুইটারি কজের কারণে হতে পারে, অথবা ইন্ট্রাক্র্যানিয়াল লেশনের কারণে লোটা হতে পারে। ঠিক আছে, আর হাই হতে পারে কেন? হাই হতে পারে তার কোনো একটা, হাই দেখলেই আমাকে কি করতে হবে? হাই মানেই আমাকে ক্যারিওটাইপ করতে হবে, ক্যারিওটাইপ করে আমাকে দেখতে হবে। ক্যারিওটাইপে তার টার্নার্সের কোনো ফিচার্স, মোজাইক টার্নার থাকতে পারে, গোনাডাল ডিসজেনেসিস, মিস গোনাডাল ডিসজেনেসিস থাকতে পারে, এই জিনিসগুলো আমাকে দেখতে হবে। তার মানে হাই পেলে আমাকে ক্যারিওটাইপ করে দেখতে হবে। ঠিক আছে, এখানেও কিন্তু যদি আমি হাই পাই, ঠিক আছে, এখানেও কিন্তু আমি একটা জিনিস বলিনি, মানে একবারে বলে দিয়েছি, এখানেও যদি আমি হাই পাই আমাকে প্রথমে কি করতে হবে? ক্যারিওটাইপ করতে হবে। হাই পেলে আমাকে ক্যারিওটাইপের দিকে চলে যেতে হবে। এখানে হাই পেলে এটা টার্নার্স, এক কথায় ক্যারিওটাইপ আপনার করে আমি টার্নার্স ডায়াগনোসিস করার চেষ্টা করব। ঠিক আছে, আর এখানে যদি আমি পাই, এখানে শুধু হরমোন টেস্ট করলেই হবে, আর কিছু করার প্রয়োজন নেই। তার মানে আমাকে কি করতে হবে? হাইপোথ্যালামো পিটুইটারি কজগুলো আমি এতক্ষণ ধরে বলছি, যেখানে লো, দুইটাতে যদি লো হয় হাইপোথ্যালামো পিটুইটারি কজ, তো এটা দেখার জন্য আমাকে কি করতে হবে? হাইপোথ্যালামো পিটুইটারি, তাহলে আমাকে সিটি করতে হবে অথবা এমআরআই করতে হবে, করে আমাকে দেখতে হবে। তাহলে আমি কি বললাম? এফএসএইচ এলএইচ যার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সটা অ্যাবসেন্ট, আমি এফএসএইচ এলএইচ করব। এখন যার শর্ট স্ট্রেচার তারও আমি হাই লো পেতে পারি, যার নর্মাল স্ট্রেচার তারও আমি হাই লো পেতে পারি। এখন যদি আমি লো পাই, সহজ ভাষায় যদি আমি দুইটার ক্ষেত্রেই লো পাই, আমাকে কি ধারণা করতে হবে? হাইপোথ্যালামো পিটুইটারি কোনো একটা প্রবলেম আছে, হতে পারে হাইপোগোনাটোপিক হাইপোগোনাডিজম, হতে পারে তার পিটুইটারি টিউমার, যে কারণে হোক হতে পারে। তাহলে আমাকে কি করতে হবে? লো পেলে দুইটার ক্ষেত্রেই আমি যখন লো পাবো আমাকে করতে হবে সিটি স্ক্যান, এমআরআই করে আমাকে দেখে নিতে হবে যে তার আসলে সিএনএস এর কজটাকে আমাকে এক্সক্লুড করতে হবে। কিন্তু যখনই আমি দুইটার ক্ষেত্রেই দেখবো হাই পাচ্ছি, দুইখানেই এফএসএইচ এলএইচ বেশি, যখনই আমি হাই পাবো তখনই আমি ক্যারিওটাইপ করে কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে কিনা আমি দেখব। ইউজুয়ালি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিতে আমি যদি দেখি স্ট্রেচার শর্ট, আমি হয়তোবা 45X0 অথবা টার্নার্স পাবো। আর যদি আমি এখানে করি, এখানে আমি মোজাইক টার্নার পেতে পারি, গোনাডাল ডিসজেনেসিসও পেতে পারি, টার্নারও পেতে পারি। ঠিক আছে, আচ্ছা, এই হলো ইনভেস্টিগেশন। এখন আসেন কিছু ফিচারগুলো আমাদের, যেগুলো প্রাইমারি অ্যামেনোরিয়াতে যেই পেশেন্টগুলো আমাদের কাছে আসছে, আমি যে কজগুলো বললাম এগুলোর প্রত্যেকটারই কিন্তু কিছু স্পেসিফিক ফিচার আছে। যেমন কারো যদি আমি কি বলেছি, কারো যদি ইউটেরাস অ্যাবসেন্ট থাকে বা কারো যদি ইউটেরাস আপনার প্রথমে অ্যাবসেন্ট থাকে, হ্যাঁ, তো অ্যাবসেন্ট থাকলে তার আমি জানি তার মুলারিয়ান অ্যাজেনেসিস আর কি থাকবে? এআইএস এর ফিচারগুলো আমি অলরেডি বলেছি। মুলারিয়ান অ্যাজেনেসিসের ফিচার তো আপনারা সবাই জানেন, কি নিয়ে সে প্রেজেন্ট করবে? প্রাইমারি অ্যামেনোরিয়া নিয়ে সে প্রেজেন্ট করবে। তার কিন্তু কোনো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স একদম নর্মাল থাকবে, কোনো কিচ্ছু থাকবে না, কোনো লোয়ার অ্যাবডোমিনাল পেইন না, এই না সেই না, কিচ্ছু না।
এখন যদি কারো ইউটেরাস প্রেজেন্ট থাকে, তো ইউটেরাস প্রেজেন্ট থাকলে আমরা কি বলেছি, আউটফ্লো অবস্ট্রাকশন। যার আউটফ্লো অবস্ট্রাকশন থাকবে তার কি থাকবে, ক্রিপ্টোমেনোরিয়ার ফিচারগুলো থাকবে, মিনিস্ট্রুয়াল তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স নরমাল থাকবে, মিনিস্ট্রুয়াল মনিলিমা গুলো থাকবে, পিরিয়ডিক লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে, আমরা একটা লাম্প পেতে পারি অ্যাবডোমিনালি, তাই না? ক্রিপ্টোমেনোরিয়ার জন্য আমরা কি পেতে পারি, হেমাটোমেট্রা কারণে আমরা একটা লাম্প পেতে পারি, এদের হেমাটোমেট্রা থাকে, হেমাটোমেট্রা থাকে, হেমাটোকল্পস থাকে, তাই না? এবং কি পেতে পারি আমরা, আর এখানে ক্রিপ্টোমেনোরিয়াতে আমরা যেটা জানি, আমরা তো এগুলো এমনিতে মনে হয় মুলারিয়ান অ্যাবনর্মালিটিতে আপনারা এগুলো পড়েছেন, ওই যে আমরা কি পাবো, ব্লুইশ একটা মেমব্রেন দেখতে পারবো, ঠিক আছে? এই জিনিসগুলো ক্রিপ্টোমেনোরিয়াতে আমরা পেয়ে থাকি। আর অ্যাট্রেসিয়া যদি থাকে, সেখানে ভ্যাজানাল অ্যাট্রেসিয়াতে যদি ট্রান্সভার্স ভ্যাজানাল সেপ্টাম থাকে, সেক্ষেত্রে ট্রান্সভার্স ভ্যাজানাল সেপ্টামে, অ্যাট্রেসিয়াতে না, ট্রান্সভার্স ভ্যাজানাল সেপ্টামে কিন্তু আমরা একটা মানে ঠিক একটা পাবো, এটাকে বলা একটা ঠিক একটা লেয়ার আপনি ফিল করতে পারবেন। আর ক্রিপ্টোমেনোরিয়াতে আমরা একটা থিন ব্লুইশ একটা মেমব্রেন দেখতে পারবো, হ্যাঁ, বালজিং দেখতে পারবো, ঠিক আছে? আর যদি আমরা ভাবি যে ভ্যাজানাল অ্যাট্রেসিয়া, ওখানেও কিন্তু আপনি বেশি দূর পর্যন্ত হাত দিতে পারবেন না, আপনি হাতটা অল্প একটু পরিমাণ যাবে আপনার। এই গেল। এখন আসেন যে যার ক্ষেত্রে আমি ইউটেরাস যখন আমাদের অ্যাবসেন্ট থাকবে, প্রেজেন্ট থাকবে, ইউটেরাস আছে, হ্যাঁ, কিন্তু কি প্রবলেম, ইউটেরাস আছে কিন্তু আউটফ্লোতে কোনো অবস্ট্রাকশন নাই, তার মানে তার জন্য আপনার কি কি জিনিস জিজ্ঞেস করতে হবে তাকে, তার কোনো ফিজিওলজিক্যাল ডিলে আছে কিনা, তার হাইপোথ্যালামো পিটুইটারি কজগুলোর আছে কিনা, এগুলো আমাদেরকে আস্ক করতে হবে তাকে, পিসিওএস এর ফিচার আছে কিনা আস্ক করতে হবে, তার কোনো প্রিম্যাচিউর ফেইলর মেনোপজ, প্রিম্যাচিউর মেনোপজের মধ্যে কি কি ফিচার আপনি জিজ্ঞেস করতে পারেন একটা পেশেন্টকে, যে আপনার কোনো ভ্যাজানাল ড্রাইনেস আছে কিনা, হট ফ্লাশ আছে কিনা, ঠিক আছে? এই জিনিসগুলো। তারপরে সেক্সুয়াল প্রাইমারি অ্যামেনোরিয়াতে তো আসলে সেক্সুয়ালের কথাটা আসবে না, যাই হোক এই জিনিসগুলো চলে আসবে, থাইরয়েডের প্রবলেমগুলো আছে কিনা, এবং প্রোলাকটিন লেভেল বেশি থাকলে, প্রোলাকটিন বেশি থাকলে ইউজুয়ালি আমরা কি জানি, হাইপার প্রোলাকটিনিমিয়াতে ইউজুয়ালি তার অ্যাসোসিয়েটেড থাকে তার ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট অ্যান্ড গ্যালাক্টোরিয়া প্রেজেন্ট থাকে। এই পয়েন্টগুলো আপনি হাইলাইট করবেন। ইনভেস্টিগেশন আমি অলরেডি বলে দিয়েছি, আর ম্যানেজমেন্ট তো আমরা সবাই মোটামুটি জানি, যে আপনারা মুলারিয়ান যখন পড়েছেন তখন ওই ম্যানেজমেন্টগুলো আপনাদেরকে বলে দেওয়া হয়েছে, আর এটার ম্যানেজমেন্টও তো আমি অলরেডি বলে দিলাম, আপনার যে ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটিগুলোর, আর অন্যগুলো তো এখন আস্তে আস্তে যখন সেকেন্ডারিটা বলবো ওখানে অন্যান্য ম্যানেজমেন্টগুলো সব চলে আসবে, একই রকম চলে আসবে, হ্যাঁ। এখন আসেন সেকেন্ডারি অ্যামেনোরিয়া। সেকেন্ডারি অ্যামেনোরিয়ার কজগুলোকে আমরা সুন্দরভাবে কিন্তু ভাগ করে নিব। কিভাবে ভাগ করব? সেকেন্ডারি অ্যামেনোরিয়ার কজ, আচ্ছা একটু বন্ধ করে দিছো, হ্যাঁ? সেকেন্ডারি অ্যামেনোরিয়ার কজের মধ্যে কি কি আনবো আমরা এটাকে একটু সুন্দরভাবে ছোট্ট করে মনে রাখবো। আমরা ইউটেরাস দিয়ে শুরু করি, ইউটেরাস আছে, ওভারি আছে, এভাবে আমরা লিখতে পারি। ইউটেরাসের মধ্যে কি আসবে, তার সে পেশেন্ট প্রেগনেন্ট কিনা, মানে প্রেগনেন্সির কারণে অ্যামেনোরিয়া হতে পারে, প্রথম কথা আসবে প্রেগনেন্সি, হ্যাঁ। তারপরে মনে রাখতে হবে তার কি হতে পারে, কোনো একটা সাইনেকিয়া ফর্মেশন হতে পারে। সাইনেকিয়াটা কেন ফর্মেশন হতে পারে, এখানে আপনি কয়েকটা কথা লিখে ফেলতে পারেন। টিউবারকুলার এন্ডোমেট্রাইটিসের জন্য হতে পারে, এক্সেসিভ ডিএনসির কারণে হতে পারে তার সাইনেকিয়া ফর্মেশন, তার একটা পোস্ট রেডিয়েশনের হিস্ট্রি থাকতে পারে, তার কোনো একটা হিস্টেক্টমি হয়ে যেতে পারে, তাই না? এরপর আসেন ওভারিতে। ওভারিতে কি হতে পারে, আমরা জানি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হতে পারে, রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোম হতে পারে, আর কি হতে পারে, প্রিম্যাচিউর ওভারিয়ান ফেইলর হতে পারে। এখন আসেন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, আমরা সবাই কিন্তু অলরেডি পলিসিস্টিকের ক্লাস আমাদের হয়ে গেছে। প্রিম্যাচিউর ওভারিয়ান ফেইলরে আসলে কি হয়, বেসিক্যালি ওদের ফলিকল থাকে না, আর ফলিকল যদি থাকেও একটা বলে যে ফলিকল কিছু প্রেজেন্ট থাকে, অনেক সময় ফলিকল আপনার থাকলেও ওটা কি করতে পারে না, ওটা অনেক সময় একটা টাইমে যে ডিপ্লেট হয়ে যায়, যেটাকে বলা হয় প্রিম্যাচিউর ওভারিয়ান ফেইলর। এরপর আসে রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোম, এখানে ফলিকলগুলো থাকলেও ফলিকলগুলো ঠিকমতো কাজ করতে পারে না। আচ্ছা, এরপর চলে যাচ্ছে অ্যাড্রেনাল। অ্যাড্রেনাল কজের মধ্যে কি কি আসবে? অ্যাড্রেনাল কজের মধ্যে আসবে লেট অনসেট কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, কুশিং সিনড্রোম অ্যান্ড অ্যাড্রেনাল টিউমার, ঠিক আছে। এরপর আমি চলে যাব যে পিটুইটারিতে আসবে, পিটুইটারি অ্যাডিনোমা হতে পারে, শিহান সিনড্রোম হতে পারে, সিমন সিনড্রোম হতে পারে, কুশিং ডিজিজ হতে পারে। কুশিং সিনড্রোম আর কুশিং ডিজিজ কিন্তু এক না, হ্যাঁ। পিটুইটারিতে হবে, পিটুইটারির জন্য হবে কুশিং ডিজিজ, আর যেটা হলো আমাদের আচ্ছা পরে বলছি ওটা। আর অ্যাড্রেনাল টিউমারটা হচ্ছে, আর কুশিং সিনড্রোম হচ্ছে অ্যাড্রেনাল কজের কারণে। হাইপোথ্যালামিক কজগুলো আমরা সবাই জানি, স্ট্রেস হতে পারে, অ্যানোরেক্সিয়া নার্ভাসা হতে পারে, এক্সেসিভ কি হতে পারে, এক্সটার্নাল এক্সারসাইজ, কোনো একটা ট্রমা, টিউমার, কোনো একটা রেডিয়েশন, তারপরে ব্রেনে যদি কোনো একটা টিউবারকুলোসিস হয়, এই বা আমাদের কি আছে, আর ক্যানিওফ্যারেঞ্জিওমা, এই পয়েন্টগুলো চলে আসবে।
আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি যে এগুলোর ক্লিনিক্যাল প্রেজেন্টেশনগুলো কেমন কেমন থাকবে। পিসিএস এর ক্লিনিক্যাল প্রেজেন্টেশন বলার কিছু নাই, আমি ওটা আর বললাম না, ঠিক আছে। এখন আসেন প্রিম্যাচিউর ওভারিয়ান ফেইলর। প্রিম্যাচিউর ওভারিয়ান ফেইলর কিন্তু আমরা মোটামুটি বলেছি যখনই কারো 40-এর আগে মেনোপজ হবে তাকেই কিন্তু প্রিম্যাচিউর ওভারিয়ান ফেইলর বলা হয়। প্রিম্যাচিউর ওভারিয়ান ফেইলরটা কেন হতে পারে? ইউজুয়ালি আমি সবসময় মনে রাখতাম জাইম দিয়ে, GIME দিয়ে, হ্যাঁ এটা কি সরি GIAME, আমি আবার একটু লিখে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, তাহলে এটা আমার মনে থাকতো না। হ্যাঁ, জিতে হলো জেনেটিক, আইতে আইট্রোজেনিক আর ইনফেকশন, এতে অটো ইমিউন, হ্যাঁ এতে অটো ইমিউন, এমতে হলো মেটাবলিক, ইতে এনভায়রনমেন্টাল, ঠিক আছে। অটো ইমিউনের মধ্যে যে কোনো অটো অ্যান্টিবডি থাকতে পারে, জেনেটিকের মধ্যে টার্নার গোনাডাল ডিসজেনেসিসটা মেইনলি আমরা বলবো, আইট্রোজেনিক হতে পারে রেডিওথেরাপি, কেমোথেরাপি, ইনফেকশনের মধ্যে হতে পারে মামস এবং টিবি, ঠিক আছে। আমরা এভাবে এগুলো মনে রাখবো। আচ্ছা, এখন আসেন যে আমরা একটা প্রিম্যাচুর ওভারিয়ান ফেইলর মানেই হলো তার কি বাড়বে, তার এফএসএইচটা বাড়বে, এলএইচ বাড়বে, ইস্ট্রোজেনটা কমে যাবে, হ্যাঁ, এবং তার আমরা কি পেতে পারি, তাকে আমাদের অবশ্যই ক্যারিওটাইপ করে জেনেটিক ডিজিজটাকে এক্সক্লুড করতে হবে, গোনাডাল বায়োপসি করতে হবে। আর একটা জিনিস করব, সেটা কি, সেটাকে বলা হচ্ছে হলো ওই যে অটো অ্যান্টিবডি করব, ক্যারিওটাইপ করব, জেনেটিক অটো অ্যান্টিবডি, ক্যারিওটাইপ, গোনাডাল বায়োপসি, এই তিনটা জিনিস আমরা এক্সট্রা করব। তাহলে পেশেন্টের প্রেজেন্টেশনগুলো কি থাকে, ইউজুয়ালি প্রাইমারি অ্যামেনোরিয়াও থাকতে পারে, সেকেন্ডারি অ্যামেনোরিয়াও থাকতে পারে, ভ্যাজিনাল ডাইনেস, হট ফ্লাশ, ডিসপ্যারোনিয়া, সাইকোলজিক্যাল আপসেট, এই প্রবলেমগুলো থাকবে, সাথে অটো ইমিউন ডিজিজগুলো অ্যাসোসিয়েটেড থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি চলে যাচ্ছি যে আমরা একটা একটা করে আমি একটু করে আগাই, হ্যাঁ। এখন আমরা চলে যাচ্ছি কারো যদি আচ্ছা একটা একটা করে আমি একটু বলি। এখন যদি আমাদের কারো সাইনেকিয়া থাকে, হ্যাঁ সাইনেকিয়া যদি কারো থাকে তাহলে ইউটেরাইন কজের মধ্যে চলে যায়। প্রেগনেন্সি তো আমরা জানি, হিস্টেক্টমি, পোস্ট এডুকেশন, এগুলো হিস্ট্রি আমরা নিব। সাইনেকিয়া থাকলে তার কি থাকবে, তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক সব নর্মাল থাকবে, কিন্তু তার একটা ডিএনসি, ভিগোরাস ডিএনসি, টিএনসি, তারপরে আপনার টিবি, পিরপুরাল সেপসিসের হিস্ট্রি থাকবে। আর এই পেশেন্টের সাথে কি থাকবে, এই পেশেন্টের কিন্তু এর সাথে যেটা থাকবে সেটা হলো তার অলিগোম্যানোরিয়া থেকে অ্যামেনোরিয়ার একটা হিস্ট্রি থাকবে। তো এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করব, এই পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা একটা হিস্টোস্কোপি করি অথবা একটা হিস্টোসালফিনজিওগ্রাফি করি, হ্যাঁ তাহলে কিন্তু আমরা সাইনেকিয়াটা ভালো বুঝতে পারবো। হ্যাঁ, সাইনেকিয়াটা ভালো বোঝার উপায় হলো হিস্টোস্কোপি করতে পারি, হিস্টোসালফিনজিওগ্রাফি করতে পারি। কিন্তু প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা সাইনেকিয়া যদি কারো থাকে আমরা প্রোজেস্টেরন, আমি ইউটেরাইন কজগুলোর একবারে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, ইউটেরাইন কজের মধ্যে প্রথমে আমরা একটা কি করতে পারি, প্রথমে আমরা প্রোজেস্টেরন চ্যালেঞ্জ চেঞ্জ করতে পারি। 10 মিলিগ্রাম মিডক্সিপ্রোজেস্টেরন 5 দিন দিয়ে আমরা দেখব উইথড্রয়াল ব্লিডিং হয় কিনা। যদি তার উইথড্রয়াল ব্লিডিং হয় তার মানে কি, তার মানে হলো তার নর্মাল হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিসও নর্মাল, তার এন্ডোমেট্রিয়ামও রেসপন্সিভ, ইস্ট্রোজেনও এডুকুয়েট। কিন্তু যদি এটাতে ব্লিডিং না হয় সেক্ষেত্রে আমাদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন টেস্ট করে দেখতে হবে। যদি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন টেস্টে ব্লিডিং এরপরও না হয়
হ্যাঁ, তখন আমাদের বুঝতে হবে তার ইউটেরাইন সাইনিকিয়া হয়েছে। ইস্ট্রোজেন প্রজেস্টেরন টেস্টে আমরা কতটুকু কি দিব? কনজুগেটেড ইকুইনা ইস্ট্রোজেন দিব 1.25 মিলিগ্রাম 25 ডেজ অ্যান্ড প্রজেস্টেরন দিব 10 মিলিগ্রাম ফর 10 ডেজ। এরপর আমরা হিস্টোসালফিনজিওগ্রাফি যদি করি একটা হানিকম অ্যাপিয়ারেন্স দেখতে পাবো, হিস্টোস্কোপি করে আমরা ডিরেক্ট ভিজুয়ালাইজেশন করতে পারবো। আর টিভির জন্য কি করব? টিভি আছে কিনা দেখার জন্য এন্ডোমেট্রিয়াল বায়োপসি নিয়ে আমরা টেস্ট করব। এখন আমি চলে যাব ওভারিয়ান যে কজগুলো আমরা বললাম। ওভারিয়ান কজের মধ্যে কি ছিল? পিসিওএস। পিসিওএস তো বলার কিছু নাই, অলরেডি আপনারা সবাই পিসিওএসটা পড়েছেন। আমি প্রিম্যাচুর ওভারিয়ান ফেলিওরটা অলরেডি বলে ফেলেছি। রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোমে তো আসলে ওরকম কোনো টেস্ট ইউজুয়ালি আমরা কিন্তু রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোমের জন্য করি না। আচ্ছা, এরপরে আসতেছে হলো অ্যাডেনাল। অ্যাডেনালের মধ্যে আসছে কি? কনজেনিটাল অ্যাডেনাল হাইপারপ্লেসিয়া। লেট অনসেটে কি ফিচার আসে এবং কি ইনভেস্টিগেশন করতে হবে, কি ট্রিটমেন্ট করতে হবে আমি কিন্তু বলে দিয়েছি। আচ্ছা, আরেকটা জিনিস হলো এখন আসেন হলো অ্যাড্রেনাল টিউমার। যদি কুশিং সিনড্রোম, কুশিং সিনড্রোমে কি কি ফিচার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে? একটা কুশিং এর পেশেন্ট আপনার কাছে কি কি নিয়ে আসতে পারে আমরা জানি। মুন ফেস, বাফেলো হাম, লেথার্জি, অ্যাবডোমিনাল স্ট্রায়া, ঠিক আছে। তারপরে তার কি থাকতে পারে? অ্যাকনি থাকতে পারে, হার্সুটিজম থাকতে পারে, মাসেল প্রক্সিমাল মাসেল ওয়াস্টিং থাকতে পারে, হ্যাঁ, ভিরিলিজমের ফিচারগুলো থাকতে পারে। এই জিনিসগুলো আমাদেরকে আনতে হবে। আর কুশিং এর জন্য আমরা কি ইনভেস্টিগেশন করব? ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট। 1 মিলিগ্রাম ডেক্সামিথাসোন আমরা যদি 11টার সময় দেই, সকালবেলা 8টার সময় আমরা সেরাম কর্টিসল লেভেল যদি দেখি লেস দেন 5 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার, তাহলে কি বুঝবো? তার কোনো কুশিং নাই। আচ্ছা, তারপরে কি হচ্ছে? আর ইউরিনারি কর্টিসল যদি কত হয়? মোর দেন 250 মাইক্রোগ্রাম পার ডেতে যদি আমরা পাই তাহলে এটা ডায়াগনস্টিক। এটা হলো কুশিং। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি কিসে? আমি চলে যাব এরপর হলো, এটা ছিল কুশিং সিনড্রোম। এখন আসলে অ্যাড্রেনাল টিউমার। কারো যদি অ্যাড্রেনাল টিউমার থাকে তাহলে তার কি হতে পারে? একটা হ্যাভিনেস সে ফিল করতে পারে। আর অ্যাড্রেনাল টিউমার বোঝার উপায় কি? অ্যাড্রেনাল টিউমার বোঝার উপায় হলো আমরা কি করব? অ্যাড্রেনাল টিউমার বোঝার জন্য আমরা অ্যান্ড্রোজেন লেভেল করব, টেস্টোস্টেরন। অ্যাড্রেনাল টিউমার বোঝার জন্য অ্যাড্রেনাল ডাইহাইড্রোক্সি ইপিএন্ডোস্টেরোডিন সালফেট, এটাই শুধুমাত্র অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আসে। এটা আমরা 800 এর চেয়ে বেশি পাবো, 800 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার। আর আমরা আল্ট্রাসাউন্ড করতে পারি, সিটি স্ক্যান করতে পারি, এমআরআই করে দেখতে পারি। আমাদের অ্যাড্রেনাল টিউমারের ট্রিটমেন্ট কি হবে? অ্যাড্রেনাল টিউমারের ট্রিটমেন্ট তো আমাদের অ্যাড্রেনাল টিউমারটাকে রিসেকশন করতে হবে, এটাই হবে অ্যাড্রেনাল টিউমারের ট্রিটমেন্ট। এখন কুশিং সিনড্রোমের ট্রিটমেন্ট কি হবে? কুশিং সিনড্রোমের ট্রিটমেন্ট যদি হয় অ্যাড্রেনেক্টমি করতে হবে, অথবা কিছু ড্রাগ দিতে পারি, যেমন আমরা মিটোটেন দিতে পারি, যেটা মেডিকেলি অ্যাড্রেনেক্টমির মতোই কাজ করবে। মিটাইরাপন দিতে পারি, কিটোকোনাজল দিতে পারি, অ্যাড্রেনাল স্টেরয়েডের সিনথেসিসটা ও কমাই দিবে। আচ্ছা, এখন আমি চলে যাব হলো পিটুইটারিতে আমরা কি বললাম? যে পিটুইটারি অ্যাডিনোমা থাকতে পারে। পিটুইটারি অ্যাডিনোমা থাকলে কি থাকবে? পিটুইটারি অ্যাডিনোমাতে আমরা কি কি পাবো? ভিজুয়াল ডিস্টারবেন্স পাবো, ঠিক আছে। তারপরে তার গ্যালাক্টোরিয়া থাকতে পারে, তার প্রোল্যাকটিন লেভেল বেশি পাবো, তারপরে তার ব্লারিং অফ ভিশন পাবো। তারপর আমরা কি করতে পারি? সিটি স্ক্যান এমআরআই করে দেখবো তার কি কি মানে প্রোল্যাকটিন লেভেল। আমরা সিটি স্ক্যান করবো, এমআরআই করবো, করে আমরা দেখবো যে তার কি দেখবো? আমরা ওই ইয়েগুলো দেখবো যে তার কোনো টিউমারটা মাইক্রো অ্যাডিনোমা না ম্যাক্রো অ্যাডিনোমা, এটা আমরা একটু দেখে নিব। হ্যাঁ, এই আমার মোবাইলটাকে দিও তো, মোবাইলটা দিও। আচ্ছা, এখন আসেন আমরা শিহান সিনড্রোম। শিহান সিনড্রোমে কি পাবো আমরা? শিহান সিনড্রোমে যেটা পাবো সেটা হলো একটা পেশেন্টের কি থাকবে? হিস্ট্রি অফ একটা পিপিএইচ অথবা শকের একটা হিস্ট্রি পেশেন্টের থাকবে। প্রথম কথা এটা, হিস্ট্রি অফ শক এবং একটা পিপিএইচ এর একটা হিস্ট্রি থাকবে পেশেন্টের। এখন আর কি থাকতে পারে এই পেশেন্টের ক্ষেত্রে? ইসচেমিক নেক্রোসিস অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ডের অনেক একটা হিউজ ব্লিডিং এর কারণে তার ইসচেমিক নেক্রোসিস অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন যে এখানে আসলে বেসিক্যালি কি হয়? যখন ইসচেমিক নেক্রোসিস হয়ে যায় পিটুইটারি গ্ল্যান্ডে, তখন স্প্যাজম হয়ে যায় আর্টারিওসগুলোর, এবং পোস্টেরিয়র লোবটা কিন্তু ইউজুয়ালি প্রোটেক্টেড থাকে কারণ ওদের ওখানে নিউরো হাইপোফাইসিস থাকে। বাট অ্যান্টেরিয়র পিটুইটারিটা কিন্তু ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, এবং ফলে কি হচ্ছে? তার প্রত্যেকটা হরমোন যেগুলো অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আসে, এফএসএইচ, এলএইচ, এফএসএইচ, টিএসএইচ, এলএইচ, গ্রোথ হরমোন, অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন, প্রোল্যাকটিন হরমোন সব কিন্তু কমে যায়, এবং ইউজুয়ালি শিয়েন্স হতে কিন্তু বেশ সময় লাগে, হ্যাঁ, কমপ্লিটলি শিয়েন্সটা ডেভেলপ করতে।
পেশেন্টের ফিচার নিয়ে কি আসবে। এই পেশেন্টগুলো অ্যামেনোরিয়া নিয়ে আসে, ফলিং অফ ল্যাকটেশন নিয়ে আসে এবং লস অফ পিউবিক অ্যান্ড অ্যাক্সিলারি হেয়ার অ্যান্ড ব্রেস্ট অ্যাট্রফি নিয়ে আসে। এই পেশেন্টকে আমাদের সব রকম হরমোন রিপ্লেসমেন্ট করতে হবে, আর কিছু করে না। আপনি প্রত্যেকটা হরমোন তাকে দিবেন, আপনি তাকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, থাইরয়েড হরমোন লাগে, তার প্রত্যেক রকমের যত রকম হরমোন আছে সব রকম হরমোন তাকে আমাদের সাপ্লিমেন্টেশন হিসেবে হরমোন তাকে আমাদের হরমোন থেরাপি দিতে হবে। ঠিক আছে, এই পেশেন্টের ট্রিটমেন্ট একটাই। ঠিক আছে, গোনাডোট্রফিন দিব, কর্টিসল দিব, থাইরক্সিন দিব, তারপরে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিব। আর কারো যদি পিটুইটারি অ্যাডিনোমা থাকে তাহলে আমরা কি করব, ট্রান্সস্ফেনোইডাল রিসেকশন করব এবং এক্সটার্নাল বিম রেডিয়েশন দিব। ঠিক আছে, এটাই হলো পিটুইটারি অ্যাডিনোমা ট্রিটমেন্ট। এখন আসেন, যদি আমাদের পেশেন্টের সিমন সিনড্রোম থাকে, সিমন সিনড্রোমটা কিন্তু ইউজুয়ালি বলে যে এটা প্রেগন্যান্সি রিলেটেড না, এখানে 95% ক্ষেত্রে পিটুইটারি গ্ল্যান্ডটা ডিস্ট্রয় হয়ে যাবে। এবং এই পেশেন্টগুলো কি নিয়ে প্রেজেন্ট করে, অ্যামেনোরিয়া, লস অফ লিবিডো, হাইপোথাইরয়েডিজম, ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে প্রেজেন্ট করে। এবং অনেক সময় অ্যাকুট নেক্রোসিসের ক্ষেত্রে এই পেশেন্টগুলোর হাইপোগ্লাইসেমিয়া, হাইপোথার্মিয়া, হাইপোথাইরয়েডিজম নিয়ে আসে। ট্রিটমেন্টটা কিন্তু একদম অ্যাজ ইউজুয়াল হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমি বলবো হলো কুশিং ডিজিজ। কুশিং ডিজিজে কি হয়, কুশিং সিনড্রোম দুই ধরনের, একটা হলো কুশিং ডিজিজ, একটা হলো কুশিং সিনড্রোম। তো কুশিং সিনড্রোম তো আমি বললাম যে অ্যাডেনাল গ্ল্যান্ড এর উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, অ্যাডেনাল গ্ল্যান্ড রিলেটেড। এখন আসলে কুশিং ডিজিজটা কি হয়, এখানে বলে যে এটা কিন্তু অ্যাডেনোকর্টিকোট্রফিক হরমোন এক্সেস, এখানে যেটা হয় এক্সেস প্রোডাকশন অফ দ্য অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন ফ্রম দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি অ্যান্ড একটোপিক সাইট। এটা বলছে যে এখানে যে হরমোনটা আসছে এটা আসলে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন এক্সেস প্রোডাকশনের কারণেই বেসিক্যালি এটা হয়ে থাকে এবং এটা অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন ডিপেন্ডেন্ট। আরেকটা হলো যেটা আমি বললাম কুশিং ডিজিজ, সরি কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোম হলো অ্যাডেনাল গ্ল্যান্ড থেকে, গ্ল্যান্ডের প্রবলেমের কারণে হয়, যদি কোনো একটা অ্যাডেনাল টিউমার হয় বা অ্যাডেনাল কোনো একটা প্রবলেম হয়, অ্যাট্রোজেনিক অ্যাডেনাল একটা অ্যাডিনোমা এখান থেকে আসে। ও কখনোই অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, আর কুশিং ডিজিজে আমরা কি করব, কুশিং ডিজিজে আমরা বেসিক্যালি কিন্তু ওই যে আমাদের একটোপিক সাইটটাকে রিমুভ করতে হবে, অথবা ট্রান্সস্ফেনোইডাল ওই আমাদের পিটুইটারি টিউমারটাকে, পিটুইটারি টিউমারের কারণে কিন্তু কুশিং সিনড্রোম হয়ে থাকে, ওই জিনিসটাকে আমাদেরকে রিমুভ করে ফেলতে হবে। ঠিক আছে, কুশিং ডিজিজে। আচ্ছা এখন আমি চলে যাব, আচ্ছা আমি সাইনিকিয়ার বলেছি, সাইনিকিয়ার ম্যানেজমেন্ট কিন্তু বলিনি। সাইনিকিয়ার ম্যানেজমেন্টটা কি, আমরা হিস্টোস্কোপিক্যালি অ্যাডিশিওলাইসিস করে দিব। অ্যাডিশিওলাইসিস করার পরে আমাদেরকে কি করতে হবে, এখানে পেশেন্টকে আমাদের একটা ইস্ট্রোজেন প্রজেস্টেরনের একটা ওসিপি আর কি, ওসিপি দিয়ে রাখতে হবে পেশেন্টকে। এবং যখন আমরা অ্যাডিশিওলাইসিস করব, যাতে অ্যাডেশনটা আবার জোড়া না লেগে যায় বা অ্যাডেশন যেন আবার না হয়, এই জন্য 7 দিনের জন্য একটা কন্ডোম, আমরা একটা কন্ডোম ক্যাথেটার রাখতে পারি, অথবা 3 মাস একটা আইওসিডি রেখে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপরে আসছে যেটা সেটা হলো এর পরের গুলো হচ্ছে কিছু আছে থাইরয়েডের প্রবলেম, হাইপোথাইরয়েডের প্রবলেম, থাইরয়েডের সিমটমগুলো নিয়ে আসবে। অনেক কিছু আছে, অনেকগুলো আছে যে পোস্ট পিল অ্যামেনোরিয়াও কিন্তু একটা ব্যাপার, যে পিল খাওয়ার পরে অনেক সময় যেটা হয় পোস্ট পিল অ্যামেনোরিয়াও কিন্তু একটা জিনিস যেটা আমাদেরকে একটু জানতে হবে। যদি পোস্ট পিল অ্যামেনোরিয়ার ইনসিডেন্স কিন্তু খুবই কম, মাত্র 1%। এবং এটা যেটা বলা হয় যে যদি কারো কেউ ওরাল কন্ট্রাসেপটিভ ইউজ করে, এর উইথড্রল করার পরে 1 বছরের মধ্যে যদি কারো পিরিয়ড না হয়, ইউজুয়ালি কিন্তু এটাই পোস্ট পিল অ্যামেনোরিয়া। পেশেন্টকে কি বলতে হবে, এই সব পেশেন্টকে যেটা বলতে হয় যে কাউন্সিলিং করতে হবে, যে 80%-এর ক্ষেত্রে কিন্তু নর্মাল মিনিস্ট্রেশনটা ইউজুয়ালি 80%-এর ক্ষেত্রে কিন্তু এটা বলে যে রিজিউম নর্মাল মিনিস্ট্রিয়াল প্যাটার্ন স্টপেজ, মানে 3 মাসের মধ্যে কিন্তু 80% কেসের ক্ষেত্রে এটা রিভার্ট করে। হ্যাঁ, তো এটা পেশেন্টকে আমাদের কাউন্সিলিং করতে হবে, যেটা আলটিমেটলি এটা রিভার্ট করবে। ওকে, এটা পেশেন্টকে আমাদেরকে বলতে হবে। হ্যাঁ, মেজরিটি অফ দ্য কেসের ক্ষেত্রে বলে যে 80% কেসের ক্ষেত্রে 3 মাসের মধ্যেই পিলটা স্টপ করে 3 মাসের মধ্যে এটা রিভার্ট ব্যাক করে। ঠিক আছে, আচ্ছা এখন হলো আমি একটু জিনিস একটু বলে দেই যে হাইপারপ্রোল্যাক্টিনিমিয়াটাকে আমি একটু ডিটেলস বলবো। হাইপারপ্রোল্যাক্টিনিমিয়া
সম্পর্কে, কারণ গ্যালাক্টোরিয়া পড়লে তো হাইপারপ্রোল্যাক্টিনিমিয়াটা লাগবে। হাইপারপ্রোল্যাক্টিনিমিয়া, প্রোল্যাক্টিনটা আমরা কি জানি, প্রোল্যাক্টিনটা কোথা থেকে আসে? প্রোল্যাক্টিন কিন্তু আসে হলো ল্যাক্টোট্রফ থেকে। প্রোল্যাক্টিনটাকে কে মেনটেন করে? প্রোল্যাক্টিনটাকে মেনটেন করে কিন্তু ডোপামিন। ডোপামিনকে কি বলা হয়? প্রোল্যাক্টিন ইনহিবিটরি হরমোন। ঠিক আছে, ডোপামিনকে কি বলা হয়? ডোপামিন আসে হাইপোথ্যালামাস থেকে। ডোপামিন আসে কোথা থেকে? হাইপোথ্যালামাস থেকে আসে হলো ডোপামিন। ডোপামিনের কাজ হলো কি? পিটুইটারি প্রোল্যাক্টিন ইনহিবিটরি হরমোন হিসেবে ও কাজ করে। এর মানে কি? প্রোল্যাক্টিনটাকে ও ইনহিবিট করবে, কারণ প্রোল্যাক্টিন যদি কোনো কারণে এক্সেসিভ, মানে প্রোল্যাক্টিন রেগুলেট করে মেইনলি, প্রোল্যাক্টিন যদি কোনো কারণে শরীরে বেড়ে যায় ও এটাকে কমাই দিবে। হ্যাঁ, এটাই হলো ডোপামিনের কাজ। ঠিক আছে, এখন আসেন যে প্রোল্যাক্টিনটা আমাদের কোথায় কোথায় বাড়ে? এটা ফিজিওলজিক্যালিও বাড়তে পারে, ঘুমের সময় বাড়তে পারে, এক্সেসিভ এক্সারসাইজের, স্ট্রেস, এক্সারসাইজ, প্রেগনেন্সি, ঠিক আছে, অনেক সময় স্টিমুলেশন অফ নিপল, এই জিনিসগুলো আসবে। এছাড়াও কিন্তু কিছু হাইপোথ্যালামো পিটুইটারি কজের কারণেও এটা হতে পারে, যেমন কারো যদি হাইপোথ্যালামো পিটুইটারিতে কারো যদি পিটুইটারি অ্যাডিনোমা থাকে, অথবা হাইপোথ্যালামাসে কোনো ক্যানিও ফ্যারেঞ্জিওমা থাকে, পিটুইটারি স্টকটা যদি আমাদের কোনো কারণে রিসেকশন করা হয়, হ্যাঁ, পিটুইটারিতে যদি কোনো টিবি থাকে বা হাইপোথ্যালামাসে যদি কোনো টিবি থাকে, এছাড়াও কি হতে পারে? পিটুইটারি স্টকটা যদি আমরা কি করি, আচ্ছা এটা তো বলেই ফেললাম। আর হলো কি আসে? যে পিটুইটারি অ্যাডিনোমা যদি কারো থাকে। এখন কিছু কথা আসে যে কিছু ড্রাগস, যেমন কিছু হরমোন, হরমোনের মধ্যে আছে ওসিপি, প্রোজেস্টেরন, তারপরে আসছে কি ইস্ট্রোজেন, হ্যাঁ, তারপরে হলো ডানাজল, এই হরমোনগুলো, অ্যান্টি হাইপারটেনসিভ, মিথাইল ডোপা, রিজারপিন, এগুলো। তারপরে আসছে হলো কিছু রিল্যাক্স, মানে অ্যান্টি ড্রাগ যেটা মাও ইনহিবিটর, তারপরে মানে অ্যান্টি ডিপ্রেসেন্ট, তারপরে সার্টিলিন, ফ্লুক্সিটিন, এই জিনিসগুলো। তারপরে অ্যান্টি আলসারেন্টের মধ্যে সিমিটিডিন, রেনিটিডিন। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে। কি জানতে হবে? এদের কাজ হলো কি করা? এরা করবে কি? ডিক্রিজ দ্য হাইপোথ্যালামাসের থেকে ওরা প্রোল্যাক্টিন, ডোপামিনটাকে কমাই দিবে। প্রোল্যাক্টিন ইনহিবিটরি হরমোন যেটা ডোপামিন, ডোপামিনকে যখন কমাই দিবে, ডোপামিন কমে গেলে কিন্তু প্রোল্যাক্টিনটা তখন এমনি বাড়া শুরু করবে। অন্যদিকে কারো যদি রেনাল ফেলিওর বা লিভার সিরোসিস থাকে, তাহলে কিন্তু ক্লিয়ারেন্স হবে না প্রোল্যাক্টিনটা, সো প্রোল্যাক্টিন বেশি থাকবে। পিসিওএসে কেন প্রোল্যাক্টিন বাড়ে এটা আমরা জানি, আর ইডিওপ্যাথিক কজের কারণে প্রোল্যাক্টিন বাড়তে পারে। এখন আসেন প্রোল্যাক্টিনের বাড়লে আমি তো বলেছি যে কি কি ফিচার থাকে। ম্যাক্রোঅ্যাডিনোমা হয়, ম্যাক্রোঅ্যাডিনোমা হয়। ম্যাক্রোঅ্যাডিনোমা কি? ম্যাক্রোঅ্যাডিনোমা কি? ম্যাক্রোঅ্যাডিনোমা আমরা যাকে বলি 1 মিলিমিটারের কম যদি হয় সাইজ, তাহলে ম্যাক্রোঅ্যাডিনোমা, আর 1 মিলিমিটারের চেয়ে যদি বেশি হয় সাইজ, তাহলে ম্যাক্রোঅ্যাডিনোমা। তো আমরা এখানে কি কি টেস্ট করব? এখানে আমরা প্রোল্যাক্টিন লেভেল করব, আর কি করব? প্রোল্যাক্টিন লেভেলের সাথে আমরা সিটি স্ক্যান করব, এমআরআই করব, তাই না? তো এখন প্রোল্যাক্টিন লেভেলটা আমরা একটু একবার দেখে নেই, প্রোল্যাক্টিন লেভেল সম্পর্কে আমরা একটু জেনে নেই। প্রোল্যাক্টিন লেভেল কোনটা নরমাল কোনটা অ্যাবনরমাল আমাদের একটু জানা দরকার। সেটা কি? এক নম্বরে হলো আমরা কি জানি যে প্রোল্যাক্টিন কিন্তু আমরা যেটা বলবো নরমাল কত বলবো, যদি লেস দেন 400 মিলি ইউনিট পার লিটার হয় তাহলে এটা কিন্তু নরমাল। ঠিক আছে, আচ্ছা, প্যাথোলজিক্যাল আমরা কখন বলতে পারি? প্যাথোলজিক্যাল বলবো যখন 1000-এর উপরে যাবে। ঠিক আছে, 1000-এর উপরে গেলে এটা কিন্তু আমরা প্যাথোলজিক্যাল ধরে নিলাম, প্যাথোলজিক্যাল। ঠিক আছে, এখন যদি আমরা দেখি এটা 1000-এর উপরে গেলে আমরা বলছি প্যাথোলজিক্যাল, এবং ইনভেস্টিগেশনটা কিন্তু তখন আমরা শুরু করি না। 1500 যখন হয়ে যাবে বা 1500-এর উপরে যখন যাবে তখন আমরা ইনভেস্টিগেশনটা শুরু করব। ঠিক আছে, এখন আসেন যে মাইক্রোঅ্যাডিনোমাতে কিন্তু এটা 1500-এর বেশি হবে এবং এটা একদম 4000 পর্যন্ত চলে যাবে। আর ম্যাক্রোতে, এটা মাইক্রোতে, হ্যাঁ, ম্যাক্রোতে কিন্তু এই 5000-এর উপরে যাবে, 4000-এর উপরে থাকবে, 5000 থেকে 8000 হবে। এটা কোথায় হবে? ম্যাক্রোতে। এটা ছিল মাইক্রোঅ্যাডিনোমা, লেস দেন 1, এটা ম্যাক্রোঅ্যাডিনোমাতে। হ্যাঁ, এখন আসেন আমরা ট্রিটমেন্ট কি দিব? আমরা কিন্তু ট্রিটমেন্ট দেই ব্রোমোক্রিপ্টিন অ্যান্ড কোয়াবারগোলিন, এই দুটোই কিন্তু চিকিৎসা। হ্যাঁ, ব্রোমোক্রিপ্টিনও দেই আমরা, কোয়াবারগোলিনও কিন্তু আমরা দেই। এখন আসেন ব্রোমোক্রিপ্টিন আমরা কিভাবে শুরু করব? ব্রোমোক্রিপ্টিন কিন্তু আমরা জানি কতটুকু করে শুরু করতে হয়। ব্রোমোক্রিপ্টিন একটা ট্যাবলেটের মধ্যে থাকে কতটুকু? 2.5 মিলিগ্রাম থাকে, তাই না? আমরা শুরু করি হাফ দিয়ে, হাফ আমরা রাতে দিব। হ্যাঁ, প্রথমে আমরা হাফ দিয়ে শুরু করি, আমি কিন্তু সেদিন এটা বলে দিয়েছিলাম, ওকে, যে কিভাবে কিভাবে দিব। হাফ দিয়ে আমরা শুরু করি রাতে, 0 + 0 + হাফ। ঠিক আছে, এরপর আমরা হাফ হাফ করে কন্টিনিউ করব, এবং আলটিমেটলি আমরা কতটুকু বাড়াবো এই ডোজটাকে। হ্যালো, আমার একটু সময় লাগবে, আমি একটু ক্লাসের মধ্যে, আমি এখন কথা বলতে পারতেছি না সুমন। ঠিক আছে, এরপরে কতটুকু যাবে? এরপরে হাফ থেকে আমি রাতে অল্প করে 1 বাড়ালাম। ঠিক আছে, আলটিমেটলি আমি কত বাড়াতে পারবো? এভাবে আমি বাড়াবো।
ঠিক আছে, এভাবে আমাকে ডোজটা বাড়াতে হবে এবং 6 মান্থ পর্যন্ত আমি কন্টিনিউ করবো। আসুন ক্যাবারগোরিন হলো 0.5 করে থাকে একটা ট্যাবলেটে, মানে 0.5 করে থাকে এবং ক্যাবারগোরিন আমরা কিন্তু একটা করে দিতে পারি উইকলি অর টোয়াইস উইকলি, ঠিক আছে, এটা হলো ক্যাবারগোরিন। এখন আসেন, আমি এতক্ষণ অনেকগুলো জিনিস বললাম, এর মধ্যে আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম যে এক্সেসিভ ওয়েট বা এক্সেসিভ যদি কারো ওজন বাড়ে, ঠিক আছে, ইউজুয়ালি যাদের ওজনটা যাদের এক্সেসিভ ওয়েট গেইন হয়, হ্যাঁ, তা লেপটিন কিন্তু তাদের ক্ষেত্রে কম থাকে। লেপটিন কিন্তু একটা ভালো জিনিস। লেপটিনের মেইন কাজই হলো আমাদের হাঙ্গার সেন্টারটাকে লেপটিনটা কি করবে, স্যাটিসফাইড করে রাখবে লেপটিন, হ্যাঁ। কিন্তু লেপটিন আমরা যারা মোটা, ধরেন যারা মোটা আমরা, তাদের ক্ষেত্রে কি হবে, লেপটিন থাকবে লো। ফলে কি হচ্ছে, লেপটিনটা লো থাকার কারণে ওরা কি করবে, ওরা দুটা কাজ করবে। এক নাম্বার হলো ওরা হাঙ্গার সেন্টারটাকে কি করবে, লেপটিনটা যদি বেশি থাকতো তাহলে হাঙ্গার সেন্টারটা স্যাটিসফাইড থাকতো, কিন্তু লেপটিন যেহেতু লো, তো হাঙ্গার সেন্টারটা কি হবে, হাঙ্গার সেন্টারটা কিন্তু তখন স্টিমুলেশন হবে, বারবার খিদা লাগবে এবং পেশেন্ট কিন্তু আরো মোটা হবে, এটা তো আমরা জানি, ঠিক আছে। এবং এটাতে একটা গেল, এটার কারণে কিন্তু মিনস্ট্রুয়াল প্রবলেমটা হয় না। অন্যদিকে লো লেপটিন কি করে, জিএনআরএইচ এর পালসিটি যেটা জেনারেসের যে পালস মানে একটা সিক্রেশনটা হয়, পালসিটিটাকে অল্টারেশন করবে। এই অল্টারেশনের কারণেই কিন্তু অ্যামেনোরিয়াটা হচ্ছে, ঠিক আছে। এই যে লো লেপটিনটা জেনারেসের পালস ফ্রিকোয়েন্সিটাকে অল্টারেশন করবে, যে কারণে অ্যামেনোরিয়া হবে। এখন আসেন অ্যানোরেক্সিয়া নার্ভোসা, সেই কিন্তু অস্পি আসে, হ্যাঁ। আর অস্পি কিন্তু এখানে প্রত্যেকটা জায়গা থেকে অস্পি আসে, প্রিম্যাচুর ওভারিয়ান ফেলার থেকে অস্পি আসে, পিটুইটারি অ্যান্ড প্রোল্যাক্টিন লেভেল হাই দিয়ে অস্পি আসে, ঠিক আছে। আর সব ইন্টারসেক্স দিয়ে তো অস্পি আসে, এটা তো আমার মনে হয় এটা তো আমার ওপেন ক্লাস ছিল, আপনারা আশা করি সবাই এই ক্লাসটা করেছেন, এই জন্য আর অস্পির কথাগুলো আমি বলছি না। আচ্ছা, অ্যানোরেক্সিয়া নার্ভাসাতে কি হচ্ছে, ইউজুয়ালি এখানে কি হয়, একটা মেয়ে ও কি করবে, ও ইচ্ছা করে কিছু খাবে না, তাই না। ইউজুয়ালি এটা কারা করে, টিনেজার বা 20 ইয়ার্স অথবা টিনেজাররা করে। এখানে বেসিক্যালি কি হবে, এখানে ওয়েট লস হবে, মডারেটলি ওয়েট লস হয়, তারপরে রিলাক্টেন্ট টু ফুড হয়, পেশেন্টের ফ্ল্যাটুলেন্স থাকে, কনস্টিপেশন থাকে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকে, হাইপোটেনশন থাকে, ব্রাডিকার্ডিয়া থাকে, কোল্ড এক্সট্রিমিটি থাকে, হ্যাঁ, ডাউনি হেয়ার থাকবে, ডায়াবেটিস ইনসিপিটাস নিয়ে আসে এই পেশেন্টগুলো, সাইকোসিস থাকতে পারে, সিজোফ্রেনিয়া থাকতে পারে, এমনকি ডেথও হতে পারে, হ্যাঁ, এই পেশেন্টগুলোর কিন্তু ডেথও হতে পারে। তো এখানে তো এই পেশেন্টের ক্ষেত্রে তাহলে আমরা কি কি ইনভেস্টিগেশন করাবো, এই পেশেন্টের ক্ষেত্রে আমরা এফএসএইচ, যত হরমোন আছে এফএসএইচ, এলএইচ, ইস্ট্রোজেন, প্রোল্যাক্টিন, সিটি, এমআরআই, আল্ট্রাসোনোগ্রাফি করে করব। এন্ডোমেট্রিয়াল থিকনেস কিন্তু ওদের কিন্তু একদম কমে যাবে, ওরা এত বেশি ওদের থাকবে যে এন্ডোমেট্রিয়াল থিকনেস লেস দেন 4 মিলিমিটার হবে, এবং ওদের কর্টিসল লেভেলটা আমরা দেবো, ওদের কর্টিসল কিন্তু হাই থাকে, হ্যাঁ, এবং প্রোল্যাক্টিনও কিন্তু হাই থাকে ওদের। ওকে, সিবিসি করব, লিভার ফাংশন, রেনাল ফাংশন, বোন স্ক্যান এবং আল্ট্রাসোনোগ্রাফি করব। এরপর ট্রিটমেন্টটা কিভাবে দিব, কাউন্সেলিং করব, রিঅ্যাসিওরেন্স করব, ওদেরকে কি করতে হবে, নর্মাল ডায়েট অ্যাটলিস্ট 2600 কিলো ক্যালোরি ডায়েট ওদেরকে আমাদেরকে ইনটেক করতে বলতে হবে, এক্সারসাইজটাকে অ্যাভয়েড করতে বলতে হবে, ওসিপি দিব অথবা এইচআরটি দিব, কারণটা কি, ওদের অস্টিওপোরোসিস হওয়ার চান্স থাকে, এটা প্রিভেন্ট করার জন্য। সাইকিয়াট্রিক কনসালটেশন করব ফ্যামিলির সাথে, অথবা তাদের এই ফ্যামিলির সাথে সাইকিয়াট্রিক ডাক্তারের সাথে করব, তাদের ফ্যামিলিকে নিয়ে করতে হবে, এবং স্পেশালিস্টের কাছে তাকে পাঠাতে হবে, ইটিং স্পেশালিস্ট, ঠিক আছে, যারা ইটিং ডিসঅর্ডারের উপর স্পেশালিস্ট আর কি। এরপর যেটা আসবে, তাদের হসপিটালাইজেশন রাখতে পারে, তাদের অনেক সময় কি হতে পারে, তাদের কারেকশন হেপাটোলজিস্ট অথবা রেনাল যে নেফ্রোলজিস্টের সাথে পরামর্শ করে তাদেরকে আমাদের কি করতে হবে, ট্রিটমেন্ট দিতে হবে। মিনিস্ট্রেশনটা বলে যে বিএমআই যদি নর্মাল হয়ে যায় তাহলে মিনিস্ট্রেশনটাও কিন্তু নর্মাল হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই হলো অ্যামেনোরিয়া। আরেকটা জিনিসের কারণে হতে পারে অ্যামেনোরিয়া, সেটা কি, সেটা হলো কালম্যান সিনড্রোম, ঠিক আছে। এখানে কি হয়, এখানে বলে যে যদি কোন, আমরা জানি অলফ্যাক্টরি প্ল্যাকট থেকে জিএনআরএইচ যে নিউরনটা ডেভেলপ করে, এখন যদি কোনো কারণে জিএনআরএইচ নিউরনটা অ্যাবসেন্ট থাকে, হতে পারে এখানে অলফ্যাক্টরি বাল্বটাতে আপনার নেক্রোসিস হয়ে গেছে পার্শিয়ালি অথবা কমপ্লিটলি, তখন কিন্তু অলফ্যাক্টরি বলা হয় অলফ্যাক্টোজেনিটাল ডিসপ্লেসিয়া। এটা দত্ত সুন্দর করে দেওয়া আছে, এটার ফিচারগুলো কি কি, অ্যানোসমিয়া, কালার ব্লাইন্ডনেস, ঠিক আছে, ক্লেফট প্যালেট, ইউনিল্যাটারাল রেনাল অ্যাজেনেসিস,
এপিলেপসি, নিউরোসেন্সরি হিয়ারিং লস, এটা একটু পড়বেন আপনারা। হ্যাঁ, এখানে তখন এটাতে ইউজুয়ালি মিউটেশন হয় কাল 1 জিনের মিউটেশন হয়ে থাকে। সেকেন্ডারি অ্যামেনোরিয়া, দত্ত ইজ এনাফ, সাথে আমি যেগুলো বললাম দু একটা জিনিস এই, ঠিক আছে। এদেরকে জেএনআরএইচ দিতে হবে হরমোন। হ্যাঁ, আর কি করতে হবে, এদেরকে মেনস্ট্রুয়েশনটা শুরু করার জন্য বলা হয় যে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন থেরাপি দিতে হবে, ঠিক আছে। জিএনআরএইচ তো না, গোনাডোট্রপিন দিতে হবে। যদি বাচ্চা নিতে চায় তাহলে গোনাডোট্রপিন দিতে হবে আর ইস্ট্রোজেন প্রজেস্টেরন দিয়ে রাখতে হবে এই পেশেন্টকে। তাহলে মোটামুটি সবগুলো ট্রিটমেন্টই কিন্তু আমি মোটামুটি বলে ফেলেছি। হ্যাঁ, এখন আচ্ছা, তাহলে আমি একটু আরেকবার একটু রিক্যাপিচুলেট আমি করে যাই জিনিসগুলোকে, একটু আবার আমি একটু রিক্যাপিচুলেট করতে করতে যাই জিনিসগুলো। হ্যাঁ, তাহলে আমি কি বলেছি, আমি একটু ট্রিটমেন্টগুলো আরেকবার একটু রিক্যাপিচুলেট করতে করতে যাই। আচ্ছা, এখন একটা সেকেন্ডারি অ্যামেনোরিয়া নিয়ে আপনার কাছে আসছে একটা পেশেন্ট, যদি কোনো কজ আপনি না পান তাহলে আপনি কি করবেন, আমি তখন তাকে একটা হরমোন দিব। আমরা জানি হরমোন রিপ্লেসমেন্ট করে, হরমোন যদি তাকে আমরা উইথড্র করি তখন তার একটা ব্লিডিং হতে পারে। এখন যদি তার হাইপোথ্যালামিক একটা পেশেন্ট আছে, হাইপোথ্যালামিক কজ, ঠিক আছে, যেমন ওয়েট কম থাকতে পারে, তার ওয়েট তাহলে বাড়াতে বলবো। অ্যানোরেক্সিয়া নার্ভাসা ট্রিটমেন্ট তো আমি বললাম যে তাকে তার ওয়েট বাড়াতে হবে, তার সাইকিয়াট্রিস্টের কনসালটেশন লাগবে, ঠিক আছে। আবার তার স্ট্রেস থাকলে স্ট্রেস কমাতে বলবো। হ্যাঁ, তারপরে অবেস থাকলে আমরা কি করতে পারি, অ্যান্টি অবেস ড্রাগ দিতে পারি তাকে। হ্যাঁ, এই তো এই জিনিসগুলো আসবে। তারপরে যদি আমরা চলে যাই হাইপোথ্যালামিকের পরে যদি আমরা যাই, এবং আরেকটা আসে কি যে হাইপোথ্যালামিকের মধ্যে আবার কালম্যান সিনড্রোম আসে। এখানে আমরা তাহলে কি করছি, স্ট্রোজেন দিচ্ছি, প্রজেস্টেরন দিচ্ছি এবং বাচ্চা নিতে চাইলে গোনাডোট্রপিন দিব। পিটুইটারিতে কি হতে পারে, প্রোল্যাক্টিনেমিয়া। প্রোল্যাক্টিনেমিয়াতে আমরা কিভাবে দিব, প্রোল্যাক্টিন হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া হলে আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি। এরপর যদি শিয়ান সিনড্রোম আসে, সব হরমোন দিতে হবে, গোনাডোট্রপিন, কর্টিসল, থাইরক্সিন, এইচআরটি। বাচ্চা নিতে চাইলে তাকে আমার হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন অথবা হিউম্যান মেনোপজাল গোনাডোট্রপিন দিতে হবে। পিটুইটারি অ্যাডিনোমা হলে আমরা রিসেকশন করব, ট্রান্সস্ফেনয়েডাল রিসেকশন করি, আর কি করতে পারি, এক্সটার্নাল ব্রিম রেডিয়েশন দিতে পারি। আচ্ছা, সিমন সিনড্রোম হলো আমাদের হরমোন রিপ্লেসমেন্ট করতে হবে। এখন আসেন ওভারিয়ান পিসিওএস এর ট্রিটমেন্ট আমরা জানি, আর প্রিম্যাচুর ওভারিয়ান ফেইলর, এখানে আমরা কি করব, এখানে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্টগুলোতে দিব, ইনফেকশন থাকে ইনফেকশনের ট্রিটমেন্ট দিব, এইচআরটি দিব। মেইনলি আমরা কি দিব, এইচআরটি, ইকুইনাইস্ট্রোজেন 1.25 মিলিগ্রাম 25 ডে অ্যান্ড মিডডক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট 10 মিলিগ্রাম দিব 16 থেকে 25 দিন, ঠিক আছে। আর কি দিতে পারি, কর্টিকোস্টেরয়েড দিতে পারি, গোনাডেক্টমি করব যদি তার ওয়াই ক্রোমোজোম থাকে সেক্ষেত্রে, আর ফার্টিলিটির জন্য আমরা আইভিএফ করব বাই ওভাম ডোনেশন। এখন আসেন অ্যান্ড্রোজেন টিউমার যদি হয় তাহলে কি করতে হবে, রিসেকশন করতে হবে। অ্যাড্রেনাল মানে যদি কুশিং সিনড্রোম অ্যাড্রেনালে চলে যাচ্ছে, কুশিং সিনড্রোম হলে কি হবে, আমি কিন্তু বলেছি অ্যাড্রেনয়েডেক্টমি অথবা ড্রাগস, মিটোটিন, মিটাইরাপন, কিটোকোনাজল, এই জিনিসগুলো দিতে হবে। সাইনেকিয়া বা আশারম্যান সিনড্রোম হলে কি করতে হবে, এটা কিন্তু আমি বলে দিয়েছি। হাইপোথাইরয়েডে কি করব, আমরা থাইরক্সিন দিব। এই হলো মোটামুটি। হ্যাঁ, আচ্ছা, XY ফিমেলও কিন্তু আমি বলেছি, XY ফিমেল জিনিসটা কি এগুলো আমি বলেছি। হাইপারপ্রোল্যাক্টিনেমিয়াও মোটামুটি বলা শেষ। এখন একটু ব্রেস্ট সম্পর্কে বলে আমি ক্লাসটা শেষ করে দিব। হ্যাঁ, ব্রেস্ট সম্পর্কে অনেক কিছু আছে, সব পড়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, বেস্টের এক্সামিনেশনটা আমরা অবশ্যই কোত্থেকে পড়বো, ডেফকটটা একটু দেখবো। আর অসপি তো আমরা জানি বেস্টের এক্সাম কি আসে, অসপি আমরা সবাই একটা বেস্ট সম্পর্কে জানি। কিন্তু দেখো আমি আর 5-10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করবো, ঠিক আছে। আচ্ছা, আমি আর 5 মিনিট থেকে 10 মিনিটের ক্লাস শেষ করবো। আচ্ছা, ব্রেস্ট সম্পর্কে যেটা আমাদেরকে জানতে হবে সেটা কি, ব্রেস্টে কি হয়। হ্যাঁ, ব্রেস্টে কি হয় এবং কিভাবে কি করব। ইউজুয়ালি পরীক্ষা যেটা আসে বেস্ট লাম্প, ঠিক আছে। বেস্ট লাম্পগুলো কি এগুলো আমরা সবাই দত্তে সুন্দর করে দেওয়া আছে। তারপর আমি একটু বেস্ট লাম্প সম্পর্কে একটু বলবো যে ইভালুয়েশন অফ দ্য বেস্ট লাম্প দিয়ে একটা কোশ্চেন আসে, বেস্ট রিটেনের জন্যই আমরা শুধু পড়বো। হ্যাঁ, অন্য কোনো এত ডিটেলস পড়ার দরকার নাই। বেস্ট তো বেস্ট লাম্পগুলো কি হতে পারে, ট্রমাটিক কারণে হতে পারে, ফ্যাট নেক্রোসিসের জন্য, ইনফেক্টিভ হতে পারে, বেস্ট টিবি হতে পারে, বেস্ট অ্যাবসেস হতে পারে, বেস্ট ফাইব্রোঅ্যাডিনোমা হতে পারে, নিওপ্লাজম থাকতে পারে। তাহলে ট্রমাটিক, ইনফেক্টিভ, নিওপ্লাজম অ্যান্ড আদার,
তো নিওপ্লাজমের মধ্যে আসবে ফাইব্রো অ্যাডিনোমা, ব্রেস্ট কার্সিনোমা, তারপরে হতে পারে আসতে পারে কি ব্রেস্টে আদার্সে গ্যালাক্টোসিল অথবা ফাইব্রো অ্যাডিনোসিস। এখন আমরা এগুলো চিনবো কি করে, এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে যেটা, সেটা হলো কি মনে রাখবো আমরা, একটা এজ গ্রুপের ব্যাপার আছে, যেমন ফাইব্রো অ্যাডিনোমা হবে 20 থেকে 50 বছরে, আর ফাইব্রো অ্যাডিনোসিস হবে 20 থেকে 50 বছরে, ফাইব্রো অ্যাডিনোমা হবে 20 থেকে 35 বছরে। পোস্ট মেনোপজালি হবে হলো কি ব্রেস্ট কার্সিনোমাটা। আর আমরা জানি যে নালী প্যারাস পেশেন্টদের ক্ষেত্রে কার্সিনোমাটা বেশি। কার্সিনোমাটা তাহলে পরে বলি, এগুলো আমি একটু বলি কিভাবে কি কি সিমটম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তো ব্রেস্ট ফাইব্রোসিস্টিক ডিজিজ যদি হয়, ফাইব্রো অ্যাডিনোমাটা কিন্তু কোনো পেইন থাকে না, ইউজুয়ালি একটা কিরকম হবে, নো পেইন, ইউজুয়ালি এটা কমনলি এটা বাইল্যাটারাল হয়, এবং এটা যেটা মনে হয় যে ফাইব্রো অ্যাডিনোমাতে যে এটা বাইল্যাটারাল হবে, ইউজুয়ালি স্মল সাইজেরই হয়, বেশি বড় সাইজ সবসময় আমরা পাই না, মোবাইল হবে, নন টেন্ডার হবে, ইউনিফর্ম, ফার্ম, নন টেন্ডার অ্যান্ড মোবাইল, পেনলেস, হ্যাঁ, এবং ওয়েল ডিফাইন্ড। কিন্তু আল্ট্রাসাউন্ডেও কিন্তু আপনি এটা হাইপোইকুইক একটা মাস পাবেন, ওয়েল ডিফাইন্ড থাকবে। আর যদি ফাইব্রো অ্যাডিনোসিস হয়, এখানে কীরকম হবে, এটা কিন্তু পেইনফুল। কীরকম পেইনফুল, এটা যেমন এই পেইনটা কিন্তু থ্রু আউট দ্য সাইকেলে এই পেইনটা থাকে, বাট এটা প্রিমিনস্ট্রুয়ালি পেইনটা বেশি থাকবে, এবং এটা সিভিয়ারও হতে পারে, পেইনটা ইন্টারমিডিয়েন্টও হতে পারে। বাট এখানে কি হবে, এটাও কিন্তু বাইল্যাটারাল ডিস্ট্রিবিউশন, বাট মনে হয় যে এক সাইডে একটু বেশি এরকম আপনার মনে হবে। এবং প্যালপেশনে কি পাবেন, এটা মনে রাখতে হবে, কোর্স নোডুলার একটা ইল লাম্পের মতো আপনি ফিল করতে পারবেন। এটা কি হতে পারে, এটা লোকালাইজডও থাকতে পারে এবং ডিফিউজলিও থাকতে পারে। এখন আসেন আর কি আছে, যে ব্রেস্ট অ্যাবসেস কেমন হবে। আমরা জানি ব্রেস্ট অ্যাবসেস যদি কারো থাকে তাহলে তার একটা টেম্পারেচার থাকবে, থ্রোবিং পেইন থাকবে, পুরোডেন্ট ডিসচার্জ থাকবে। এবং অ্যাবসেসে কি থাকে, অ্যাবসেস মানে তার কি থাকবে, একটা ফ্ল্যাকচুয়েশন টেস্ট কিন্তু পজিটিভ হবে অ্যাবসেসে। হ্যাঁ, আমরা জানি রেড কালার হবে অ্যাবসেস, এবং একটা ফ্ল্যাকচুয়েন্ট টেস্ট পজিটিভ পাবো আমরা অ্যাবসেসের ক্ষেত্রে। আচ্ছা, এবং কি থাকবে, আচ্ছা আরেকটা জিনিস হলো ম্যালিগনেন্সি। ম্যালিগনেন্সিতে আমরা কি কি জানতে চাই, ম্যালিগনেন্সিতে আমাদের মনে রাখতে হবে এটা পোস্টমেনোপজাল লেডিদের ক্ষেত্রে বেশি হয়, নালী প্যারাটিতে বেশি হয়, যাদের আর্লি মিনার্কি এবং লেট মেনোপজের হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে বেশি হয়। হ্যাঁ, তারপর যারা কখনো বেস্ট ফিট করায়নি, হ্যাঁ, তারপরে হলো কারো যদি ফ্যামিলিতে কারো হিস্ট্রি থাকে, বা ফ্যামিলিতে কারো যদি কোনো একটা হিস্ট্রি থাকে এই ধরনের, অথবা কারো যদি স্ট্রোজেন থেরাপির কোনো একটা হিস্ট্রি থাকে, হাই ফ্যাট ডায়েট, অ্যালকোহল কনজাম্পশনের হিস্ট্রি যদি থাকে, তাহলে আমরা এটা পেয়ে থাকি। তো আমরা এখানে কি কি দেখি, এখানে কিন্তু ব্রেস্টের কার্সিনোমার ক্ষেত্রে আচ্ছা ব্রেস্ট এক্সামিনেশন আমরা করবো, তাই না? ব্রেস্ট এক্সামিনেশন আমরা কিন্তু সেলফ এক্সামিনেশনও করি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনও করি। হ্যাঁ, তো ব্রেস্ট এক্সামিনেশনে আমরা ওটা পরে বলি, আমরা কি কি একটা বেস্ট ফাইন্ডিংস আমরা বেস্ট কার্সিনোমাতে পাবো সেটা আমি একটু বলি। অ্যাসিমেট্রিক্যাল হবে বোথ বেস্ট, নিপল আর নট ইন লাইন, রিট্রাকশন অফ দ্য নিপল থাকবে, ইন ড্রয়িং থাকবে, আন্ডারলাইং স্কিনে, হ্যাঁ, এবং লোকালাইজড ইডিমা অফ দ্য স্কিন থাকবে, এবং ইরোশন থাকতে পারে, কাস্টিং থাকতে পারে, এই জিনিসগুলো আমরা একটু জেনে রাখবো। এখন আসেন ব্রেস্টের স্ক্রিনিং করবো কি করে আমরা। স্ক্রিনিংয়ের জন্য আমাদের প্রথমে আসবে ব্রেস্টের এক্সামিনেশন, সেলফ এক্সামিনেশনও করবো, ক্লিনিক্যাল বেস্ট এক্সামিনেশনও করবো। সেলফ এক্সামিনেশনটা কিভাবে করি আমরা, সেলফ এক্সামিনেশনটা করা হয় আসলে বেসিক্যালি প্রত্যেক মাসে মেনস্ট্রুয়েশনের সময় আমি ইন্সপেকশন করবো। ইন্সপেকশনটা ইউজুয়ালি আমরা আয়নায় দাঁড়ায় করি, আর প্যালপেশনটা ইউজুয়ালি আমরা কখন করি, শোয়া অবস্থায় অথবা বসা অবস্থায় মানে করে থাকি। ঠিক আছে, আমরা সুন্দর করে সার্কুলার মেথডে ব্রেস্টের এক্সামিনেশন করে আমাদের অ্যাক্সিলাটা এবং অ্যাক্সিলারি লিম্ফ নোড, সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডটা দেখে নিব, নিয়ে ব্রেস্টটাকে একটু নিপলটাকে প্রেস করে দেখব কোনো ডিসচার্জ আছে না নাই। এখন আমি চলে যাব যে ক্লিনিক্যাল এক্সামিনেশনটা কি। ক্লিনিক্যাল এক্সামিনেশনটা কিন্তু আমরা কিভাবে করি, ইন্সপেকশনটা আমরা বসা অবস্থায় করি, এবং হাতটা তার সাইডেও থাকতে পারে, হাতটা আমরা কোমরেও দিই, হাতটা অনেক সময় আমরা মাথায় দিয়েও করি। আর প্যালপেশনটা আমরা ইউজুয়ালি পেশেন্টকে আমরা শোয়াই করবো প্যালপেশন, এবং আমরা সার্কুলার মেথডে করি, আমরা লঙ্গিটিউডিনাল মেথডে করি, আমরা জানি সেন্ট্রাল টু পেরিফেরি, এবং ক্লকওয়াইজ ইউজুয়ালি আমরা যেটা করি সেন্ট্রাল টু পেরিফেরি করি, ক্লকওয়াইজ করি, এবং তার লাস্টে নিপলটাকে আমরা একটু প্রেস করে আমরা দেখি। হ্যাঁ, এবং এটার ফ্রিকোয়েন্সি কতদিন পর পর, মানে এটা হল বলে যে 3 ইয়ারলি, আমাদের দেশে কিন্তু আমরা 3 ইয়ারলি করে থাকি। তত্ত্বে কিন্তু কয়েকটা জিনিস দেওয়া আছে স্ক্রিনিংয়ের, একটু ছোট্ট করে আপনারা একটু ওটা পড়ে নেবেন। হ্যাঁ, যে 20 থেকে 39 বছর হলে সেলফ বেস্ট এক্সামিনেশন মান্থলি করব, আর ক্লিনিক্যালটা করব ইয়ারলি। আর 40 থেকে 49 বছরের মধ্যে এটা মান্থলি করব সেলফ বেস্টটা, আর ইয়ারলি করব, আর সাথে মেমোগ্রাফিটা চলে আসবে। আর আর ইয়েতেও কিন্তু মানে 50-এর উপরেও আপনি ওই একইভাবেই করবেন, এবং মেমোগ্রাফিটা করবেন। ছকটা সুন্দর করে 468 পেজে আছে। আর কি কি করে করতে পারি, স্ক্রিনিং মেমোগ্রাফি করতে পারি, আমরা আলট্রাসোনোগ্রাফি করতে পারি, বেস্টের এমআরআই করতে পারি, পিইটি করতে পারি, এবং বেস্টে বায়োপসি করতে পারি, কি কোর বায়োপসি করতে পারি, কোর নিডল বায়োপসি, এফএনএসি করতে পারি। ঠিক আছে,
ওপেন বায়োপসি করতে পারি, সব আমরা এগুলো করতে পারি। আল্ট্রাসাউন্ড করলে আমরা যদি মেমোগ্রাফি করি তাহলে আমাদের ইউজুয়ালি মেমোগ্রাফি করাটা কিন্তু মানে ভালো, কারণ কি এখানে আমরা অ্যাকুরেট ডায়াগনোসিস করতে পারবো। আর আল্ট্রাসাউন্ডে কিন্তু আমরা সিস্টিক আর সলিড লেশনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারি, ঠিক আছে, আল্ট্রাসাউন্ড করে। আচ্ছা, এই তো ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্তই।